আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। এইচএসসি এক্সাম চলছে, ফাইনাল প্রিপারেশন ইংলিশ সেকেন্ড পেপারের জন্য একটা ভিডিও আনলাম আপনাদের জন্য। খুবই অল্প সময় আছে, তো এই সময়ের মধ্যে ফুল প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায় আমি চেষ্টা করব খুব অল্প সময় আপনাদের পুরোপুরি একটা প্রিপারেশন নিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, শর্টকাট কিছু ইউজ করব, টেকনিক, কারণ এখন এত কিছু পড়ার সময় নাই, টেকনিকে আপনাকে শেষ করতে হবে। পুরো ভিডিওটার সাথে থাকেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। এখানে আসলে শেষ মুহূর্তের কিছু কথা বলবো, অ্যান্ড হাউ টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স অ্যাপ্রোপ্রিয়েটলি, কীভাবে সবগুলো কোশ্চেন সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন, অ্যান্ড হাউ টু গেট ফুল মার্কস ইন সেকেন্ড পেপার, কীভাবে এই দ্বিতীয় পত্রের আপনি পুরোপুরি নাম্বারটা পেতে পারেন, সেটার জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। পুরো ভিডিওটা না টেনে দেখবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর যদি A+ পেতে চায় তাহলে তো সঠিকভাবে অবশ্যই উত্তর করতে হবে, আর এটার কোনো বিকল্প নেই এই ভিডিওটা, আমি মনে করি। তাহলে চলেন শুরু করা যাক। ওকে, চলেন পরীক্ষার প্রশ্নের নমুনা দেখি আগে। তো এখানে প্রশ্নটা এরকম হবে অনেকটা, প্রিপোজিশন, তারপরে সুইটেবল ফ্রেজ, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্বস, ন্যারেশন, মডিফায়ার, কানেক্টর, দেন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন, অ্যাপ্লিকেশন রাইটিং পার্টে, দেন হচ্ছে আপনার দুটো প্যারাগ্রাফ থাকবে, 15-15-30, টোটাল হচ্ছে রাইটিং পার্টে 40, গ্রামার পার্টে 60। আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছেন কীরকম হয়। এবার চলেন খাতার নমুনাটা একটু দেখি। আশা করি সবাই খাতার নমুনা অলরেডি দেখে ফেলেছেন, তাও একটু দেখাচ্ছি আমি। এরকম এটা চট্টগ্রাম বোর্ডের খাতা। এখানে চাইলে আপনি চট্টগ্রামের জায়গায় কিন্তু আপনার ঢাকা এসে ঢাকা লিখে ঢাকা বোর্ডের খাতা বা অন্যান্য বোর্ডের খাতাও একই রকমই হবে, আর অতিরিক্ত পেজেরটা এরকম দেখতে হবে। আচ্ছা, এবার আসেন, চলেন মার্জিনটা খুবই ইম্পর্টেন্ট, খাতায় কীভাবে লিখবো সেটাও ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কত সময় আপনি কোন অংশে ব্যয় করবেন, সেটা টাইম ম্যানেজমেন্ট। তো এটা আগে সেটা দেখে নিই ভালো করে। টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, সময়ের সঠিক ব্যবহার না করতে পারলে সময় শেষ হয়ে যাবে, অ্যান্সার শেষ হবে না। যদিও অনেকে বলে ইংলিশ পরীক্ষায় সময় থেকে যায়, কিন্তু আপনি তারপরেও আপনি সময় থেকে যায় এই চিন্তা করে যদি অ্যান্সার করা শুরু করেন নিজের মতো করে, তাহলে আপনি দেখবেন অনেক কিছু বাকি থেকে যেতে পারে। রিস্ক কেন নেবেন ফাইনাল পরীক্ষা? আচ্ছা, তাহলে টাইম ম্যানেজমেন্টে আমরা টোটাল দুইটা পার্ট, গ্রামার পার্ট, এখানে 110 মিনিট বা 1 ঘন্টা 50 মিনিট ব্যয় করব। হ্যাঁ, গ্রামার পার্টে। তো প্রিপোজিশন, সুইটেবল ফ্রেজ, এটার জন্য আমরা 20 মিনিট বরাদ্দ রাখতে পারি। কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্ড রাইট ফর্ম ভার্বস, এই দুইটা মিলিয়ে আমরা 25 মিনিটের মধ্যে শেষ করতে পারি। তাহলে প্রথম 4টা টপিক 45 মিনিটে শেষ করতে পারি। দেন হচ্ছে ন্যারেশন, মডিফাই, কানেক্টর, এগুলো একটু অনেকের জন্য একটু ঝামেলাপূর্ণ টপিক, এটার জন্য একটু সময় বেশি দিতে পারি, 45 মিনিট তিনটার জন্য। দেন হচ্ছে আপনি সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, এগুলো একটু সহজ টপিক, এটা হচ্ছে 20 মিনিট, টোটাল 1 ঘন্টা 50 মিনিট। এখন আপনার টার্গেট হচ্ছে গ্রামার পার্টটা 1 ঘন্টা 50 শেষ করা। জরুরি না যে আপনি প্রিপোজিশন, সুইটেবল ফ্রেজ, কমপ্লিটিং সেন্টেন্স, মানে প্রত্যেকটা টপিকের অনুযায়ী যে টাইমটা এখানে মেনশন করা আছে এইভাবেই দেন। হতে পারে কোনো একটা টপিকের ক্ষেত্রে আপনার কম সময় লেগে যেতে পারে, আবার কোনো একটা টপিকে বেশি সময় লেগে যেতে পারে। ঘুরে ফিরে আপনাকে 1 ঘন্টা 50 শেষ করতে হবে। আচ্ছা, রাইটিং পার্টে হচ্ছে আপনি টোটাল 1 ঘন্টা সময় ব্যয় করবেন 3টা রাইটিং পার্টের জন্য। অ্যাপ্লিকেশনের জন্য আপনি ব্যয় করবেন হচ্ছে 15 মিনিট, যদি ইমেল আসে সেটার জন্য। দেন হচ্ছে আপনি প্যারাগ্রাফ 2টা আসবে, 2টার জন্য টোটাল 45 মিনিটস ইউজ করবেন। আচ্ছা, এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা 50 মিনিট, তার মানে 2 ঘন্টা 50 মিনিট, বাকি 10 মিনিট কি করবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। রিভিশন 10 মিনিটস, খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা রিভিশন দেই না, তো কিছু ছোট ছোট ভুল আমাদের দ্বারা হয়ে যায় আমাদের অজান্তে। এই ভুলগুলো আমার ধরা পড়ে না আমার চোখে রিভিশন না করার কারণে, এবং এই ভুলটার জন্য আমার নাম্বারটা কমে যায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, রিভাইজ অবশ্যই করবেন, হ্যাঁ, ভুলটা যাতে না লিখে আসেন। আচ্ছা, এবার চলেন মার্জিন কিভাবে করবেন। অবশ্যই মার্জিন পেন্সিল দিয়ে করবেন। কিরকম দেখতে হবে? অনেকটা এরকম, হ্যাঁ, খাতার কিন্তু এইরকমই দেখতে হবে। আচ্ছা, এইরকম মার্জিন করা যাবে না। কিরকম? এই যে দেখেন, এই উপরের কর্নারে এই মার্জিনটা এরকম আমরা দুই পাশে করা দিব না। হ্যাঁ, তার মার্জিন করা শেষে অবশ্যই আপনারা খাতা শেষে এন্ড লিখবেন, কারণ পরীক্ষার আপনারা দেখবেন এডমিট কার্ডের পেছনে লেখা আছে এন্ড লিখতে হবে শেষে। কিভাবে লিখবেন? অনেকটা এরকম শেষে। আচ্ছা, এবার চলেন কিভাবে উত্তর করব এবং খাতায় কিভাবে লিখতে হবে সেটা দেখি, সাথে সাথে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করব। আচ্ছা, প্রথমে আমাদের কাছে আমরা পেয়েছিলাম প্রিপোজিশন। ফাইন, এখন এই প্রিপোজিশনের অনেক বড় টপিক, আমরা শেষ করতে পারবো না, বাট শর্টকাটে যদি আমি কিছু জিনিস একটু মুখস্থ করে ফেলি, আশা করি এখান থেকে আপনার 100% না হোক অ্যাটলিস্ট 70-80% আপনি পেরে যাবেন।
হ্যাঁ, আবার অনেক সময় এটা চান্স থাকে 100%ও হওয়ার। কারণ হচ্ছে প্রিপোজিশন অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড ফ্রেজ থাকে, তো এটা আসলে মুখস্থ না থাকলে ওটা কোনো নিয়মের মধ্যে আসে না। সো আশা করি না যে ওইরকম আসবে, আসলেও সমস্যা নাই, কিছু করার নেই। এটা মুখস্থ থাকলে তো সবার জন্য একই থাকবে, না থাকলে আনকমন থাকলে তো আসলে সবার জন্য একই, আপনার জন্য যেমন। তো আমরা যেগুলো আমাদের সবার জন্য কমন পড়তে পারে এইরকম কয়েকটা জিনিস আমরা মুখস্থ করে ফেলবো। যেমন আমরা প্রিপোজিশনে কিছু বেসিক শব্দের অর্থ মনে রাখবো। অন মানে উপরে, টাচিং অবস্থায়, ওভার অ্যাবোভার উপরে বলা যায়। টু অর্থ হচ্ছে দিকে, প্রতি, নিকটে, কাছে, তে। মধ্যম, ইন মানে হচ্ছে মধ্যে, এ অতে। আচ্ছা, এ অতে বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি। ধরেন আমি বলি আমি ঢাকায় থাকি, এখন ঢাকার সাথে অন্তঃস্থীয় যোগ হয়েছে, কিন্তু ঢাকায়, এই যে ঢাকায় অন্তঃস্থীয় যোগ হয়েছে, এই জন্য আমরা এখানে ইন বসাতে পারি, আই লিভ ইন ঢাকা। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। অ্যাটেরও কিন্তু এ অতে আছে, তবে ইন এবং অ্যাটের মধ্যে পার্থক্য হচ্ছে ইন মাঝে মাঝে মধ্যে বোঝায়, অ্যাট আবার মধ্যে বোঝায় না। আর ইন মধ্যে ছাড়া যদি হয় তাহলে ইন অ্যাট দুইটাই হতে পারে, তবে একটা জিনিস পার্থক্য আছে, সেটা হচ্ছে যদি বড় পরিসর বোঝায় তাহলে ইন, ছোট পরিসরে অ্যাট, সেটা সময় হোক বা কোনো জায়গা হোক। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। অফ মানে হচ্ছে র বা এর, এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন হচ্ছে দ্য পেন অফ কামাল, কামাল এর পেন, এই যে এর শব্দটা, কামাল এর পেন, যে এরটাই আমরা অফ দিয়ে ইউজ করবো আর কি। দেন হচ্ছে ফর মানে জন্য, কিছুর জন্য, কারো জন্য। ফ্রম মানে থেকে বা হইতে। উইথ মানে সাথে নিয়ে, অনেক সময় দিয়ে অর্থেও হয়। আচ্ছা, বাই মানে হচ্ছে দ্বারা, দিয়ে পাশে। থ্রু মানে মধ্য দিয়ে। অ্যাক্রস মানে আড়াআড়ি বা জুড়ে। অ্যাবাউট মানে সম্পর্কে বা প্রায়। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। বিফোর মানে সামনে বা পূর্বে। আফটার মানে পিছনে বা পরে। আন্ডার বা বিলো মানে হচ্ছে অধীনে বা নিচে। আচ্ছা, এগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন, আশা করি 70% এখান থেকে খুব ইজিলি কমন পাবেন, এইগুলো দিয়েই হয়। আর হচ্ছে কিছু এক্সট্রা প্রিপোজিশন আছে, সেটাও মনে রাখতে পারেন। অ্যাজ হচ্ছে কোনো উদাহরণ হিসেবে ব্যবহৃত হলে আমরা অ্যাজই লিখতে পারি, মতো বা হিসেবে বা যেমন অর্থে। এগেনস্ট মানে কারো বিপক্ষে। ইনটুটা ইম্পর্টেন্ট, ইনটুটার কথাটার মানে হচ্ছে বাইরে থেকে ভিতরে। আপন মানে এই অন এবং আপন দুইটার মধ্যে একটু পার্থক্য, সেটা হচ্ছে দুইটাই উপরে বোঝাবে, তবে আপন মানে উপরেই, একটু জোর দিয়ে বলবে আর কি। অনেক সময় পরপরই এই অর্থেও আপন হতে পারে। আর অ্যারাউন্ড মানে চারদিকে বা আশেপাশে। তো এই কয়েকটা ভালো করে মুখস্থ করে নেবেন, আশা করি হয়ে যাবে। এখন চলেন আমরা আমাদের প্রশ্ন যেটা আছে সেটা একটু সলভ করে দেখি এগুলোর মাধ্যমে। দ্য শিপ সেলড আউট, সেলড আউট মানে চালিয়ে গেল জাহাজটি। দ্য আইসি ওয়াটার্স, আইসি মানে বরফ সম্বলিত পানি। অ্যানাদার সি আরেকটা সমুদ্রে, তার মানে বুঝতে পারছি অন্য একটা সমুদ্রে প্রবেশ করেছে এই শিপ সেল আউটের মাধ্যমে, মানে নৌকা চলাচলের মাধ্যমে। তো এই যে অন্য আরেকটাতে প্রবেশ করলো, তার মানে বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো, সেক্ষেত্রে আমরা কিন্তু ইনটু ইউজ করতে পারি, তার মানে ওয়াটার্স ইনটু অ্যানাদার সি। এখন এটা কি হবে, এখানে এটাকে প্রবেশ করলো এখানে কোন থেকে, আইসি ওয়াটার থেকে বলবো? আসলে কোনো কারো থেকে যায় না, মানে জাহাজ কখনো কারো থেকে কোনো জায়গায় প্রবেশ করে না, এটা মধ্য দিয়ে প্রকাশ করে। তার মানে আইসি ওয়াটার্সের ভিতর দিয়ে সে আরেকটা সমুদ্রে প্রবেশ করলো, একটা সমুদ্র থেকে। তাহলে সেটা হচ্ছে আইসি ওয়াটার্সের মধ্য দিয়ে, যেহেতু আর আমরা মধ্য দিয়ে পাইছি এই যে এখানে থ্রু, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে বা মাধ্যমে। হ্যাঁ, এই যে থ্রু মধ্য দিয়ে, তো এখানে আমরা থ্রু ইউজ করতে পারি। দ্য শিপ সেলড আউট থ্রু দ্য আইসি ওয়াটার্স ইনটু অ্যানাদার সি। ডে আফটার ডে দ্য সেলর্স মানে যারা নাবিকরা ছিল জাহাজের, স্টেড থেকে ছিল, দ্যাট সাইলেন্ট সি ওই নীরব যে সমুদ্রে থেকে ছিল, তার মানে নীরব সমুদ্রের উপরে থেকে ছিল। তাহলে এখানে আমরা অন ইউজ করতে পারি। হ্যাঁ, অন মানে উপরে। স্টেড অন দ্যাট সাইলেন্ট সি। ইট ওয়াজ লাইক এ পেইন্টেড শিপ, এটা অনেকটা পেইন্টেড, একেবারে মানে আঁকা হয়েছে এরকম একটা শিপ মতো মনে হচ্ছিল। এ পেইন্টেড ওশান মানে একটা আঁকা আছে একটা মানে সমুদ্র এরকম মনে হয়, আরেকটা এই সমুদ্রের উপরে আরেকটা পেইন্টেড শিপ, মানে এটা ছবির মতো মনে হয়। তাহলে উপরে মানে জোর দিয়ে বলা, তো জোর দিয়ে যদি উপরে বলতে চাই আমরা কিন্তু আপন ইউজ করতে পারি, যে উপরেই আরেকটা, মানে একটা পেইন্টেড শিপ আরেকটা ওশান, পেইন্টেড ওশানের উপরে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেয়ার ওয়াজ নো ক্লাউড ইন দ্য স্কাই টু গার্ড দেম, কোনো মেঘ ছিল না আকাশে তাদেরকে পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ, দ্য বার্নিং সান, বার্নিং সান মানে হচ্ছে অনেক তীব্র রোদের যে সূর্য সেটা। তাহলে মানে ওইখান থেকে মানে আকাশের সূর্য এতটাই যে তাদের বার্ন করছে, সেটার থেকে রক্ষা করার জন্য কোনো আকাশে কি ছিল না, ক্লাউড, মেঘ ছিল না। তাহলে থেকে বার্নিং সান মানে ওইখান থেকে গার্ড দেওয়ার জন্য আকাশে কোনো মেঘ ছিল না, তো থেকে অর্থে আমরা ফ্রম ইউজ করতে পারি। দ্য আদার সেলর্স ওয়ার ভেরি অ্যাংরি, রাগান্বিত ছিল, অ্যাংরির সাথে অলওয়েজ উইথ হয়।
তার সাথে কোনো ব্যক্তির সাথে যদি রাগান্বিত হয় তাহলে অ্যাংরি উইথ দ্য ওল্ড ম্যান, তাহলে ব্যক্তি ওই বৃদ্ধ লোকটার সাথে বাকি নাবিকরা সবাই অনেক রাগান্বিত ছিল। বৃদ্ধ লোকটাও একটা নাবিক ছিল, বাট সবাই ওনার উপর অনেক রাগান্বিত ছিল। দে ব্লেমড হিম, তারা তাকে দোষারোপ করেছিল দেয়ার সাফারিংস, তাদের ভোগান্তি। তার মানে তারা ভোগান্তি, ওই অন্যান্য যেই নাবিকরা ছিল তারা অনেক ভোগান্তিতে ছিল, তারা এই তাদের ভোগান্তির কারণ হিসেবে বলতেছে এই ওল্ড ম্যান যে তাকে দায়ী দিচ্ছে। তাহলে দে ব্লেমড হিম তার জন্য, রাইট, তাদের ভোগান্তির জন্য, ফর দেয়ার সাফারিংস। আচ্ছা, তারপর হচ্ছে সো দে হাং দ্য ডেড আলবাট্রস, তারা মৃত যে পাখিটা আলবাট্রস আছে তাকে ঝুলিয়ে দিয়েছিল হিজ নেক, তার ঘাড়ে, তার মানে তার ঘাড়ের চারপাশে ঘুরিয়ে দিয়েছিল, মানে ঝুলিয়ে দিয়েছিল। তাহলে আমরা এখানে অ্যারাউন্ড হিজ নেক বলতে পারি বা অন হিজ নেকও বলতে পারি আমরা। আচ্ছা, তারপর বলছে দে ওয়ার ফিল্ড উইথ ফিয়ার, তারা যে ফিল্ড উইথ আসলে সবসময় একসাথেই হয়, ফিল্ড উইথ ফিয়ার। দেয়ার ওয়াজ নট এ ব্রেথ, ব্রেথ মানে প্রবাহ বা নিঃশ্বাস, এখানে তো এরপরে আছে উইন্ড মানে বাতাস, বাতাসের তো প্রবাহ বলবে, নিঃশ্বাস বলবে না, তার মানে বাতাস এর নিঃশ্বাস ছিল না, তার মানে অফ হবে, কারণ আমরা এর ইউজ করতে অফ ইউজ করি। তাহলে আমরা কি কি পেলাম, দ্যাস এইখানে আমরা থ্রু, ইনটু, অন, আপন, ফ্রম, উইথ, দেন এখানে হচ্ছে ফর পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম অ্যারাউন্ড বা অন, হ্যাঁ দুইটাই বসানো যেতে পারে। দেন হচ্ছে দে ওয়ার ফিল্ড উইথ, অলওয়েজ ফিল্ড উইথ হয়, filled with fear, there was no breath, মানে কিসের উইন্ড ছিল না, সরি কিসের প্রবাহ ছিল না, বাতাস এর, এই যে এর শব্দটার জন্য ইউজ করতেছি। আশা করি বুঝতে পেরেছেন প্রিপজিশন কিভাবে সলভ করবেন। তো এটার মাধ্যমে অন্যান্য প্রিপজিশনও আপনি সলভ করতে পারবেন। স্ক্রিনশট নিয়ে এটা একটু ভালো করে মুখস্থ করে নেন। আচ্ছা, এবার খাতায় কিভাবে লিখবেন সেটা দেখেন। খাতায় যেভাবে লিখতে হবে, তো প্রথমে তো মার্জিন টানবেন, তারপর হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন অন লিখবেন এক, তারপর হচ্ছে আপনি এই পরপর নিচে 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 সাজায় লিখবেন। আচ্ছা, এবার অনেকে বলে স্যার এটা কি আমি এই পাশে 5টা একই পেজে মানে আদার সাইডে দ্বিতীয় কলামে 5টা লিখতে পারবো না, একই সিরিয়ালে আপনাকে 10টা লিখতে হবে। এখন আরেকটা প্রশ্ন থাকে স্যার আন্ডারলাইন করব, এখন আন্ডারলাইন করতেও পারেন, এরকম না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আশা করি প্রিপোজিশন বুঝাতে পেরেছি। এবার চলেন আমরা সুইটেবল ফ্রেজ, এটা খুবই সহজ টপিক, আমি আশা করছি সবাই পারেন। তারপরেও আমরা একটু প্রিপারেশনের জন্য একটু বেসিক রুলসগুলো একটু আবার দেখে নিই। উড রাদার কখন বসবে সেন্টেন্সে, যখন দেন থাকে, হ্যাঁ তখন উড রাদার বসবে, এটার অর্থ হচ্ছে বরং। ওয়াজ বর্ন কখন হবে, যদি কোনো সাবজেক্ট জন্মগ্রহণ করেছিল বোঝায়। এখন জন্মগ্রহণ করতে তো মানে কোনো একটা জিনিস লাগবে, যেমন কোথায় জন্মগ্রহণ করেছে, কখন, কোন পরিবারে, কোন সাল। তার মানে ওয়াজ বর্ন হবে কোনো একটা ব্যক্তির পরে এবং কোনো একটা জায়গা বা সময় বা পরিবার বা সাল এগুলোর আগে, হ্যাঁ এই দুইটার মাঝখানে হয় ওয়াজ বর্ন। আচ্ছা, দেন হচ্ছে ইট বা দেয়ার, এই দুইটাই সাধারণত বাক্যের শুরুতে হবে। ইটের অর্থ হচ্ছে এটি, দেয়ারের অর্থ হচ্ছে সেখানে। মাথায় রাখবেন দুইটার ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হয়, তবে দেয়ারের একটা স্পেশালিটি আছে, দেয়ার অনেক সময় প্লুরাল ভার্বের ক্ষেত্রেও বসে। আচ্ছা, তো একটা এক্সাম্পল দেখেন, দেয়ার ওয়াজ এ বয় ইন দ্য হাউস হু ওয়াজ টেরিবল, সেখানে একটা বালক ছিল বাড়িতে যে ছিল খুবই ভয়ানক। তাহলে এই যে সেখানে একটা বালক ছিল, এখানে আপনি ইট দিলে হবে না, এটা ছিল একটা বালক, এটা দিলে হবে না, হ্যাঁ অর্থ মিলবে না। আবার ইট ইজ রেইনিং, এখানে আবার দেয়ার ইজ রেইনিং আউটসাইড, এটা বলা যাবে না, ইট ইজ রেইনিং, এটা সবসময় এরকমই হবে। তা আশা করি যে দেয়ার যেখানে সেখানে আপনি বুঝতে পারবেন, সমস্যা হবে না। কি কোথায় বসবে, সেন্টেন্সের শুরুতে। হ্যাড বেটার, এটা হচ্ছে উপদেশ বা পরামর্শ বোঝায়। হ্যাড বেটারের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম থাকে আর কি। হ্যাড বেটারের সাথে আরেকটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু। হ্যাভ টু নিয়ে কনফিউশন থাকে না, এটা অতীতের কথা বলে। হ্যাভ টু বা হ্যাজ টু এই দুটোই নিয়ে কনফিউশন থাকে। এটার অর্থ হবে অবশ্যই কোনো কিছু করা, হ্যাঁ দুইটার রুলসই একই। এই দুইটার পরেই হচ্ছে হ্যাড বেটার বলেন অথবা হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু বলেন, এটার পরে দুইটার পরেই হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। তো এই দুটো নিয়ে কনফিউশন থাকে। আমি একটু এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আশা করি আপনার আরো ক্লিয়ার হবেন। ধরেন বললো ইট মে রেইন টুডে, এটা আজকের বৃষ্টি হতে পারে। এখানে কি হবে, ইউ হ্যাভ টু স্টে হোম, তুমি কি তোমাকে অবশ্যই বাসে থাকতে হবে না, যেহেতু বলছে বৃষ্টি হতে পারে, এটা কিন্তু কোনো সিওরিটি নাই। তার মানে এটা আপনাকে পরামর্শ দিতে পারে সে যে তুমি বাসায় থাকো, এটাই তোমার জন্য ভালো। আর এখানে বলা আছে হি হ্যাজ টু ফলো দ্য রুলস অফ হেলথ, তাকে অবশ্যই কি করতে হবে, স্বাস্থ্যের নিয়ম মেনে চলতে হবে। এখানে কি আপনার হেড বেটার দিলে বেটার হবে, স্বাস্থ্যের নিয়ম না মানলে কিন্তু আপনার শরীরে অনেক ক্ষতি হবে। এখানে বাধ্যতামূলকই তাকে স্বাস্থ্যের নিয়ম মানতে হবে।
তো এইভাবেই আপনি দেখেন দুইটা শূন্যস্থানের পরে ভার্ব জিরো আছে, তো আপনি এটা কোন সেন্টেন্সে বসবে সেটা আইডেন্টিফাই করবেন, এবং হ্যাড বেটার এবং হ্যাভ টুর মধ্যে যে কনফিউশন সেটা আপনি আইডেন্টিফাই করবেন হচ্ছে উপদেশ দিয়ে, মানে কোনটা উপদেশ বোঝাচ্ছে কোনটা বাধ্যতা বোঝাচ্ছে এই দুইটা দিয়ে। আশা করি এটা বোঝাতে পেরেছি। তারপর হচ্ছে লেট অ্যালোন থাকতে পারে। লেট অ্যালোন অর্থ ভাবাই যায় না এমন, অনেক সময় প্রশ্নই আসে না এমন, এটাও বলা যায়, আবার অনেক সময় বলা যায় অনেক দূরের কথা। তো সাধারণত লেট অ্যালোনের আগে নেগেটিভ সেন্টেন্স থাকে, এবং লেট অ্যালোনের আগে অ্যাকচুয়ালি শূন্যস্থানের সেখানে হচ্ছে কমা থাকতে পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে। যেমন যদি কমা থাকে এরকম হবে অনেকটা দেখতে, লেট অ্যালোনের আগে কমা। আর অবশ্যই আগে একটা নেগেটিভ সেন্টেন্স থাকে বা নেগেটিভ অর্থ থাকে। হ্যাঁ, যেমন কাবেরি হ্যাজ নেভার মেড কফিস, মানে কাবেরি কখনো কফি তৈরি করে নাই, লেট অ্যালোন মাটন চপ। মাটন চপ তো আসলে প্রশ্নই আসে না, ভাবাই যায় না তৈরি করবে। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাজ সুন অ্যাজ সাথে সাথে বা যেই মাত্র, এটার রুলস হচ্ছে এটা দুইটা অংশ থাকে, দুইটা অংশেই সেন্টেন্স থাকবে। আচ্ছা, যেমন অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্কুল দ্য বেল র্যাং, তার মানে হি রিচড দ্য স্কুল এটা ছিল একটা অংশ, দ্য বেল র্যাং এটা ছিল আরেকটা অংশ। দুটো অংশে দেখেন ভার্বে আছে সেন্টেন্স মানে ভার্ব টুতে, আর অর্থ অনুযায়ী সাথে সাথে, যেমন সাথে সাথে যেই মাত্র সে স্কুলে পৌঁছালো, দ্য বেল র্যাং ঘন্টা বেজে গিয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। 6 নম্বর। দেন হচ্ছে আপনার আসবে অ্যাজ ইফ বা অ্যাজ দো, সাবজেক্টে পরে ওয়্যার, নিউ, ভার্ব টু, হ্যাড বিন, হ্যাড নোন, হ্যাড প্লাস ভার্ব থ্রি। এই 6টা ভার্বের মধ্যে যে কোনো একটা ভার্ব যদি থাকে সাবজেক্টের পরে, আপনি শূন্যস্থানে অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে দিবেন। এর অর্থ হচ্ছে এমনভাবে যেন হি টক্স অ্যাজ ইফ বা অ্যাজ দো হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। হোয়াট ইফ এটার অর্থ হচ্ছে কি হবে বা কেমন হয়, কি হতো, এগুলো অর্থে। তবে অর্থ জানা লাগবে না, আপনি শূন্যস্থানের পরে সবার শেষে দেখবেন একটা প্রশ্নোত্তর চিহ্ন আছে কিনা, যদি থাকে ওইখানে হোয়াট ইফ হবে। আচ্ছা, যেমন হোয়াট ইফ বাংলাদেশ বিকামস সিঙ্গাপুর ইন কামিং ডিকেড, এখানে দেখেন শূন্যস্থান আছে এবং শেষের প্রশ্নোত্তর চিহ্ন, হোয়াট ইফ হয়ে যাবে। তারপরে দুইটি শূন্যস্থান থাকলে আমরা দুইটা পাবো এই সুইটেবল ফ্রেজ। একটা হচ্ছে হোয়াটস ডট ডট লাইক, এটা হচ্ছে কোনো বিষয় বা বস্তু সম্পর্কে ধারণা বা বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহৃত হয়। আবার আরেকটা আছে হোয়াট ডাজ লুক লাইক, এটা হচ্ছে উচ্চতা, গতি বা আকার ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এই দুটো নিয়ে একটু কনফিউশন থাকে, এই জন্য এক্সাম্পল দিচ্ছি। হোয়াট ডাজ দ্য হিরো অফ দ্য ফিল্ম লুক লাইক, আচ্ছা হিরো বৈশিষ্ট্য জানতে চায় নাই নিশ্চয়ই, হিরো দেখতে কেমন, গতি বা উচ্চতা এগুলো কেমন, এগুলো বোঝানোর জন্য বোঝাতে চেয়েছে। এই জন্য আমরা এখানে হোয়াটস লাইক ইউজ না করে হোয়াট ডাজ লুক লাইক ইউজ করেছি হিরোর ক্ষেত্রে। আর যদি এরকম হতো ড্রামা আসলে দেখতে মানুষ বলে না, ড্রামা সম্পর্কে ধারণা জানতে চায় বা বৈশিষ্ট্য জানতে চায়, সেই ক্ষেত্রে আমরা হোয়াটস দ্য ড্রামা লাইক এটা ইউজ করতে পেরেছি। আচ্ছা, দেন হচ্ছে উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইক, এটা থাকলে কি করবো, এটার অর্থ আছে, দরকার নেই, আপনি শর্টকাটে মনে রাখেন। শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি হবে এবং সবার শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আচ্ছা, লেস্ট হচ্ছে নয়তো, তা না হলে এই অর্থ প্রকাশ করে। এটার পরে সাবজেক্ট প্লাস শুড মাইট, মানে শূন্যস্থানের পরে যদি সাবজেক্টের পরে শুড বা মাইট ইউজ থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে শূন্যস্থানে লেস্ট ইউজ করবেন। আশা করি আপনারা এই সুইটেবল ফ্রেজের একটা প্রিপারেশন হয়ে গেছে। তাহলে এবার চলেন এটা সলভ করি। আই ক্যান নট ড্রাইভ এ কার ড্যাশ এবাস, আমি আগে বলেছিলাম শূন্যস্থান আগে কমা থাকলে আপনি লেট অ্যালোন ইউজ করে দিবেন। এখানে লেট অ্যালোন, আমি একটা গাড়ি চালাতে পারি না, আবার বাস চালাবো, এটা কথাই আসে না। তারপর বলছে দে ড্যাশ গিভ আপ স্মোকিং। আচ্ছা দেখেন এখানে শূন্যস্থানের পরে ভার্ব জিরো আছে, তাহলে আমরা জানি ভার্ব জিরোর ক্ষেত্রে শূন্যস্থানের পরে হ্যাভ টু বা হ্যাড বেটার দুইটা যে কোনো একটা হয়, এখানে হ্যাড টু হ্যাড বেটার দুইটাই আছে। তো আমরা জানি না যে এখানে কোনটা বসবে, তো আমরা জানতাম যে হ্যাড বেটার কিন্তু পরামর্শ বোঝাতে আর হ্যাভ টু বাধ্যতা বোঝাতে। এখানে বলছে দে হ্যাড বেটার গিভ আপ স্মোকিং, তাকে ছাড়াও ভালো, সে ছাড়তে পারবে, এটা তার জন্য ভালো, এটা পরামর্শ হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা বাধ্যতা। তো আমি কিন্তু শিওর না, এই জন্য আমরা একটু পড়বো। অনেক সময় যদি শিওর না থাকি তাহলে আমরা ওইটাকে স্কিপ করে বাকিগুলো পড়বো, দেখবো অটোমেটিক্যালি বাকিগুলো হইলে ওইটা হয়ে যাবে যেটা বাদ থাকবে। আচ্ছা, এরপরটা আসি। সাব্বির ক্রাইড বিটালি, খুবই তিক্ততার সাথে সাব্বির কান্না করেছিল ড্যাশ হি হার্ড দ্য সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড নিউজ, তাহলে দুইটাই কিন্তু পাস্ট ফর্মে দেওয়া, দেখছেন। তা আমরা জানি যে সেন্টেন্স থাকলে কিন্তু অ্যাজ সুন অ্যাজ হয়, তা অ্যাজ সুন অ্যাজের অর্থ হচ্ছে সাথে সাথে বা যেই মাত্র। তার মানে সাব্বির অনেক কান্না করছিল যেই মাত্র সে সাডেন হঠাৎ এবং অপ্রত্যাশিত নিউজটা শুনছে অফ হিজ ফাদার্স ডিমাইজ, তার বাবার মৃত্যুর খবরটা। হিজ ফাদার ওয়াজ দ্য বেস্ট কম্পানিয়ন টু হিম, তার বাবা ছিল তার জন্য সবচেয়ে বড় ভালো সঙ্গী, সর্বোত্তম সঙ্গী। তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ হবে, কারণ দুইটাই হচ্ছে একই টেন্স এবং অর্থটা মিলে গেছে যেই মাত্র দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে জিওফ্রি চৌচার is the first great English poet.
হি, আচ্ছা এখানে দেখেন একটা সাল দেয়া আছে, আমরা বলছিলাম যে ওয়াজ বর্ন হয় যদি তার আগে কোনো ব্যক্তির কথা বলে এবং পরে কোনো মানে সে জন্মগ্রহণ করেছিল কোনো সাল, পরিবার বা স্থান থাকে, সেখানে একটা সাল আছে, তাহলে হি ওয়াজ বর্ন ইন 1340। আচ্ছা তারপরে বলছে শুরুতে শূন্যস্থান, তাহলে শুরুতে শূন্যস্থান থাকলে আমরা ইট, দেয়ার এটা বসাতে পারি, আবার অনেক সময় হোয়াটস ইট লাইক বসাতে পারি, হোয়াট ইফ বসাতে পারি। আচ্ছা যাই হোক আমরা দেখি এখানে কি আছে। ও দেখেন এখানে কি বলছে শূন্যস্থান এবং সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হোয়াট ইফ, চোখ বন্ধ করে, আর কিছু না। তারপরে আবার দেখেন পরেরটা তো সেম, শূন্যস্থানের পরে শেষে হচ্ছে আপনার শূন্যস্থানের পরে আইএনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, আমরা একটু আগে দেখে আসছি। শূন্যস্থানের পরে আইএনজি এবং শেষে শূন্যস্থান মানে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা ইউজ করবো হোয়াটস ইট লাইক। যদি আপনার ভুলে যান একটু আগেরটা একটু টেনে পিছনে দেখে আসেন, শূন্যস্থানের পরে আইএনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে হোয়াটস ইট লাইক লিখতে হয়। আচ্ছা তারপর ইয়োর এক্সাম ইজ নকিং এট ডোর, তোমার খুবই সামনে হচ্ছে তোমার পরীক্ষা আসছে। ইউ ড্যাশ কমপ্লিট ইয়োর সিলেবাস, আচ্ছা এটা কিন্তু বাধ্যতা না, হ্যাঁ তাহলে এটা আমাকে হ্যাভ টু বা হ্যাড বেটারের মধ্যে একটা চুজ করে লিখতে হবে। আচ্ছা তা হি কেম হিয়ার রানিং, সে এখানে দৌড়ে দৌড়ে আসলো। হি লুকড, সে এমন দেখাচ্ছিল। হি নিউ মি, সে আমাকে জানতো। যে আমরা 6টা ভার্বের মধ্যে একটা ছিল নিউ, তো 6টা ভার্ব মুখস্থ করতে বলছিলাম, তাহলে নিউ যেহেতু আছে এখানে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো যেটা থাকবে সেটা দিয়ে দিব। তারপর বলছে ড্যাশ প্রিভেলস, আচ্ছা প্রিভেলস ভার্ব আছেই কিন্তু শুরুতে সাবজেক্ট নাই, তাহলে আমরা এই ক্ষেত্রে ইট বা দেয়ার বসাতে পারি। তাহলে এখানে কি আমরা দেয়ার প্রিভেলস বলবো? না, দেয়ার প্রিভেলস হয় না, ইট প্রিভেলস হবে। হ্যাঁ ইট প্রিভেলস হবে। ইট প্রিভেলস যদি হতো, কিন্তু এখানে তো ইটই নেই, তার মানে আপনাকে একটাই লিখতে হবে দেয়ার প্রিভেলস। হ্যাঁ আচ্ছা দেয়ার মানে সেখানে, তাহলে এখানে দেখি তো সেখানে দিয়ে বুঝাচ্ছে কিনা। দ্যাট প্রিভেলস অ্যান অ্যাকিউট ডাউরি সিস্টেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে একটা খুবই তীব্র একটা যৌতুক প্রথা আছে। হ্যাঁ মিলছে, দেশের সেখানে, দেশকে বুঝাইছে দেয়ার দিয়ে। তারপর বলছে ডাজ বনানি বনসাই, তাহলে এখানে খুব সিম্পল, হোয়াট ডাজ বনসাই লুক লাইক হবে। বনসাই আসলে দেখতে কেমন এটাই জানতে চাইছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার চলেন এইটা কিভাবে খাতায় লিখবেন সেটা একটু দেখি। তো অ্যান্সার টু দ্য কোশ্চেন এইরকম লিখবেন। আচ্ছা এই যে হোয়াট ডাজ লুক লাইক যেভাবে আপনার এই হচ্ছে ক্লোতে থাকবে ঠিক ওইভাবেই লিখবেন। আন্ডারলাইন করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপর হচ্ছে আমাদের আছে কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নটা এরকম। তো কমপ্লিটিং সেন্টেন্সে অনেক রুলস আছে, আমরা শর্টকাটে কিছু একটু প্রিপারেশন নিয়ে নিই। লেস্টের অর্থ হচ্ছে সাবজেক্টের পরে শুড বা মাইট ইউজ করতে হয়, ভার্ব জিরো এক্সটেনশন মানে বাকি কিছু অর্থ দিয়ে আপনি যদি মিলাইতে চান। দেন হচ্ছে ইফ এর রুলস, ইফ মানে হচ্ছে যদি, এটা পরে প্রেজেন্ট থাকলে এরপরে হবে তাহলে, তাহলে ভার্ব ওয়ান থাকলে এরপর একটা ক্যান, উইল, মাস্ট, ভার্ব জিরো এক্সটেনশন লিখতে হবে। তারপরে ইফ এর পরে যদি পাস্ট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বা উড লিখতে হয়। তারপরে ইফ এর পরে যদি হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বা উড হ্যাভ প্লাস ভি3 লিখতে হয়। এই রুলসটা একটু মাথায় রাখবেন, আশা করি হয়ে যাবে। যদি এটা হয় তাহলে কি হবে এরকম অর্থে। হ্যাঁ তারপর উইথ ভিউ টু থাকলে এটা পরে ভার্বের সাথে আইএনজি হয়, দেন হচ্ছে এক্সটেনশন। আচ্ছা তারপর অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে এমনভাবে করে যেন এই অর্থে আসে। সাবজেক্টের পরে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে ভার্ব ওয়ান থাকে তাহলে পরের অংশে ওয়্যার অথবা নিউ লিখতে হয়। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি ভার্ব টু থাকে পরের অংশে হ্যাড বিন বা হ্যাড নোন লিখতে হয়, এক্সটেনশন। আচ্ছা হ্যাঁ সো দ্যাট থাকলে সাবজেক্টের পরে ক্যান বা কুড ভার্ব জিরো এক্সটেনশন লিখতে হয়। ইট ইজ হাই টাইম থাকলে দুটো অংশ হতে পারে। ইট ইজ হাই টাইমের পরে টু যদি দিয়ে দেয় তাহলে ভার্ব জিরো, টু যদি না দেয় তাহলে সাবজেক্ট যদি দেয় তাহলে ভার্ব টু হবে। যদি ইট ইজ হাই টাইমের পর ফর থাকে তাহলে আপনি ফরের পরে একটা অবজেক্ট লিখবেন, তারপর টু প্লাস ভার্ব জিরো লিখবেন। আচ্ছা সিন্সের পরে আমরা ওই যে অ্যাজ ইফ এর রুলসটা ইউজ করতে পারি, সাবজেক্ট হবে প্লাস হচ্ছে আগের অংশে, সিন্সের আগে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে সিন্সের পরে আমরা ভার্ব টু লিখবো, সিন্সের আগে যদি ভার্ব টু থাকে তাহলে সিন্সের পরে হ্যাড প্লাস ভি3 লিখবো। আচ্ছা দেন হচ্ছে নো সুন আই হ্যাড থাকলে আমরা পরের অংশে দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু লিখবো। এখানে একটা শর্টকাট হচ্ছে নো সুন আর হ্যাড বলেন, তারপরে হার্ডলি হ্যাড থাকলে যে দেনের জায়গায় হোয়েন হবে, বাকি যা আছে সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে। তো এটা এখানে একটা শর্টকাট হচ্ছে নো সুন আর হ্যাড বা হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড থাকলে আপনি যদি লেখেন দেন বা হোয়েন যেটাই লেখেন লিখে তারপরে যদি লেখেন দ্য রেইন স্টার্টেড, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে এই অ্যান্সারটা অনেক সময় হয়ে যায়। তো এটা একটা শর্টকাট, মনে রাখতে পারেন। তারপরে ওয়াইল থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, অথবা সাবজেক্ট যদি দেওয়া থাকে তাহলে ওয়াজ ওয়াইল লিখে ভার্বের সাথে। আচ্ছা আমাদের এখানে শেষ। এই 9টা ভালো করে দেখলে আশা করি এখান থেকে অনেকটা কমন পেয়ে যাব। এবার চলেন আমরা আমাদের কোশ্চেনে ফিরে যাই। কোশ্চেন থেকে এখন আমরা আমাদের অ্যান্সার করব। তো এখানে বলা আছে শাহরিয়ার ওয়াজ লেট টু রিচ দ্য স্টেশন পৌঁছতে খুবই দেরি হয়েছিল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু লিভ, ট্রেনটা প্রায় ছেড়েই দিচ্ছিল। হি র্যান, সে দৌড়েছিল। লেস্ট, তা না হলে লেস্ট মানে একটু আগে দেখে আসছি নয়তো বা তা না হলে, এরপরে সাবজেক্ট বা শুড হয় বা উড হয়, মাইট হয়, শুড বা মাইট। তাহলে
সে এমনভাবে দৌড়েছিল যাতে তার ট্রেন মিস না হয়ে যায়, তাহলে সে কি হবে আমাদের হি ও শুড মিস দ্য ট্রেন, সে যদি না দৌড়াইতো তাহলে সে ট্রেনটা মিস করতো। আচ্ছা, তারপর বলছে আই গট হিজ রেজাল্ট শিট বাট কুড নট ইনফর্ম হিম। সো এখান থেকে আমরা ইফের রুলস পেলাম। হ্যাড কিন্তু এখানে হেডের পর ভার্ব 3 যেহেতু নেই, হেড ভার্ব 2, তো ইফের ভার্ব 2 আছে, সেটা আমরা রুলস পেয়েছি। এরপরে আমরা কিন্তু শুড, উড, কুড, মাইট এটা ইউজ করবো, উড। আচ্ছা, তারপর উইথ এ ভিউ টু যদি থাকে আমরা জানি ভার্বের সাথে আইএনজি হবে। তারপর অ্যাজ ইফের পরে সাবজেক্ট প্লাস ওয়্যার থাকে, কিন্তু এখানে ওয়্যার তখনই থাকবে যদি আগে ভার্ব 1 থাকে, তার মানে এখানে ভার্ব 1 ইউজ করতে হবে, হ্যাঁ, ভার্ব প্রেজেন্ট ফর্ম আর কি। তারপর হচ্ছে ফর দ্য কান্ট্রি সো দ্যাটও কিন্তু আমরা রুলস পড়েছি। সো দ্যাট থাকলে আমরা সাবজেক্ট প্লাস ক্যান বা কুড লিখে ভার্ব 0 বাকি অংশ লিখতে পারি। ইট ইজ হাই টাইমের পরও রুলস শিখেছি, টু থাকলে ভার্ব 0, সাবজেক্ট থাকলে আপনার হচ্ছে সাবজেক্ট থাকলে ভার্ব 2 হয়, 2 থাকলে ভার্ব 0 আর সাবজেক্ট থাকলে ভার্ব 2। এখানে তো কিছুই নাই, সো আপনি 2 দিয়েই শুরু করতে পারেন, 2 প্লাস ভার্ব 0। তারপরে এখানে দেখেন আই ওয়াজ নট দেয়ার অ্যাট দ্য মোমেন্ট, ওই সময় আমি ছিলাম না। হ্যাড আই বিন দেয়ার, আমি যদি ওখানে থাকতাম, তাহলে আমি যদি ওখানে থাকতাম কি হতো, দেখেন হ্যাড আই বিন দেয়ার, আমি যদি থাকতাম, তাহলে হ্যাড কিন্তু ইফের কাজ করছে, তাহলে ইফের রুলস এটা, এবং সাথে হ্যাড আছে বিন আছে বা ভার্ব 3 আর কি, বিন, তাহলে ইফ প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, আমরা 3 নাম্বার ইফে শিখে আসছি, তো এটার জন্য আমরা রুলস ইউজ করবো। তারপরে প্রভাব মানে তো প্রবাদ বাক্য, এটা মুখস্থ রাখতে হবে। কি বলছে, নেভার ওয়েস্ট ইউর টাইম, কখনো তোমার সময় নষ্ট করো না। তো এই সময় নষ্ট করার দিয়ে আপনাকে কি করতে হবে, একটা প্রবাদ বাক্য লিখতে হবে। তারপরে আছে ইট ওয়াজ এ লং সিন্স, সিন্সেরও কিন্তু রুলস আছে। সিন্সের আগে যদি ভার্ব 1 থাকে পরেরটা ভার্ব 2, আগে যদি ভার্ব 2 থাকে পরেরটা হেড প্লাস ভার্ব 3। তো এখানে যেহেতু আগে ভার্ব 2 আছে, তাহলে এখানে অ্যান্সার হবে হেড প্লাস ভার্ব 3। এখন আপনি এই অর্থ অনুযায়ী যেটা লেখেন, যেমন এখানে বলছে হি কুড নট রিকগনাইজ মি অ্যাট ফার্স্ট গ্ল্যান্স, সে আমাকে চিনতে পারেনি প্রথমবারে, তাহলে এখানে আমাকে লিখতে হবে সেই অনুযায়ী। ডোন্ট ট্রাই টু বি বিফোল মি এনিমোর, আমাকে আর বোকা বানাতে চেষ্টা করো না। ডু হোয়াট, এটা আসলে কোনো রুলসে যায় নাই। আদারওয়াইজ আই ক্যান নেভার কিপ ট্রাস্ট ইন ইউ, মানে আমি তোমার অন্যথায় আমি কখনোই তোমার উপর আর ভরসা রাখতে পারবো না। ডু, তার মানে হচ্ছে এখানে বলছে ডু হোয়াট, মানে এমন কিছু করো যেটা আমার জন্য ভালো, নাহলে কিন্তু আমি কখনোই তোমার ট্রাস্ট রাখতে পারবো না। তো আশা করি একটু ধারণা পাইছেন অ্যান্সার। এখন অ্যান্সারগুলো কীভাবে লিখতে পারি, তো অ্যান্সারগুলো আপনার এক একজন এক এক রকম অ্যান্সার হতে পারে। তো আমি ইউজ করেছি লিস্টের জন্য হি শুড মিস ইট, সে যদি না দৌড়াইতো তা না হলে সে মিস করতো। ইফ আই হ্যাড ইজ মোবাইল নাম্বার, আমার যদি তার মোবাইল নাম্বার থাকতো, রুলস হচ্ছে হ্যাড থাকলে হচ্ছে, ও সরি এখানে ভুল আছে, এখানে হ্যাঁ উড হ্যাভ হবে না, এখানে উড হ্যাভ হবে না, এখানে আমরা বলতে পারি কি হবে, উড কল হিম, হ্যাভ কলড হবে না, হ্যাঁ উড কল হবে, সরি, কারণ এখানে হ্যাড ভার্ব 2 হিসেবে আছে, আমরা জানি ভার্ব 2 হিসেবে থাকলে উডের পরে ভার্ব 0 হয়। আচ্ছা, এখানে হ্যাডের পরে যদি ভার্ব 3 থাকতো তাহলে এখানে হ্যাভ ভার্ব 3 হতো, এখানে অ্যানসারে ভুল আছে। আচ্ছা, তারপর বলছে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি লিখি, আর উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, তাহলে হি কেম হিয়ার সেখানে এসেছিল উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে কি উদ্দেশ্যে, বাইং সাম বুকস, কিছু বই কেনার উদ্দেশ্যে। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা ছিল হি অ্যাজ ইফ, আচ্ছা অ্যাজ ইফ এর পরে ছিল হি ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ দ্য ফাংশন, ওই ফাংশনের সে সভাপতি ছিল, সে তার মানে সে এমনভাবে আচরণ করতেছিল যেমন সে সব ওই ফাংশন অনুষ্ঠানের সভাপতি, তাহলে আচরণ করতেছিল, এই জন্য আমরা এখানে প্রেজেন্ট ফর্ম রেখেছি। এখন আপনি চাইলে হি বিহেভসও লিখতে পারেন, তবে যে করতেছিল আপনি কিন্তু অটোমেটিক বলতেছেন, সেই জন্য এটাকে কন্টিনিউস করা হয়েছে, হি ইজ বিহেভিং, সে এমনভাবে আচরণ করতেছিল। আচ্ছা, তারপর হচ্ছে উই শুড হ্যাভ লাভ ফর অল, আমাদের সবার জন্য ভালোবাসা থাকা উচিত, সো দ্যাট যাতে করে পিস মে প্রিভেল, শান্তি বজায় থাকে। অথবা আপনি লিখতে পারেন যে উই মে লিভ ইন হারমোনি, আমরা কি করতে পারি, উই ক্যান লিভ ইন হারমোনি, আমরা কি করতে পারি, শান্তিতে বসবাস করতে পারি। আপনি এখানে উই মে লিভ বা উই ক্যান লিভ এটা ইউজ করতে পারেন। আচ্ছা, ইট ইজ হাই টাইম, আমরা যদি টু লিখি তাহলে হবে ভার্ব 2, সরি ভার্ব 0, যেমন ইট ইজ হাই টাইম টু স্টপ ইট হয়ে যাবে। আর যদি আপনি সাবজেক্ট লিখেন, যেমন এখানে আমরা লিখেছি উই, তাহলে ইট ইজ হাই টাইম উই, তাহলে ভার্ব 2 লিখতে হবে, উই স্টপড ইট। আচ্ছা, দেন হচ্ছে হ্যাড আই বিন দেয়ার, আমি যদি সেখানে যেতাম, এটা হচ্ছে ইফের পরে হ্যাড প্লাস V3-তে আছে, সো ওই যে উই উপরের রুলসটা আমরা ইউজ করবো, কুড লিখবো বা উড লিখবো বা মাইট লিখবো, এরপরে হ্যাভ প্লাস ভার্ব 3 লিখবো। অর্থ কি, আমি যদি সেখানে থাকতাম, আই কুড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। দেয়ার গজ এ প্রভাব, সময় নিয়েছিল, তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কোনো সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইট ওয়াজ এ লং সিন্স, এটা অনেক দিন হয়ে গেছে, ওই হ্যাড ম্যাট, যেহেতু আগেরটায় পাস ছিল এই জন্য হ্যাড প্লাস V3 আমাদের দেখা হয়েছিল।
ডু হোয়াট ইউ আর সাপোজ টু ডু, এমন কিছুই করো যেটা তোমার করা উচিত। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। কমপ্লিটিং সেন্টেন্সের প্রিপারেশনটা হয়ে গেছে। এবার চলেন, সো এই আমাদের আছে রাইট ফর্ম ভার্ব। রাইট ফর্ম ভার্ব যেটা প্রশ্নটা এরকম, এটারও একটু বেসিক নিয়ে কথা বলি, তাহলে প্রিপারেশনটা আপনার ভালো হয়ে যাবে। তো রাইট ফর্ম ভার্বসের কিছু বেসিক রুলস। প্রথমে আমরা মনে রাখবো যে কোনো রাইট ফর্ম ভার্বে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, মানে একটা মূল ভার্ব থাকবে। তো মূল ভার্বের আর সাবজেক্টের সম্পর্কটা খেয়াল রাখতে হবে। সাবজেক্ট কি মূল ভার্বের কাজটা করে কি করে না, যদি দেখেন যে করে না, তাহলে এটাকে প্যাসিভ ভয়েস ভাববেন, এবং প্যাসিভ ভয়েস ভাবার পরে আপনাকে লিখতে হবে এম ইজ আর প্রেজেন্ট হলে, আর ওয়াজ আর হচ্ছে পাস্ট হলে ভার্ব থ্রি। আচ্ছা, তারপরে যদি ওইটা না হয় তাহলে আপনি দেখতে হবে ওই কাজটা, ওই সাবজেক্ট যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে কি কাজটা চলমান কাজ কিনা, যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এম ইজ আর ওয়াজ আর যেটাই লেখেন, মানে প্রেজেন্ট থাকলে এম ইজ আর, পাস্ট থাকলে ওয়াজ আর, ভার্বে জিরো আইএনজি লিখতে হবে। আচ্ছা, তারপরে যদি দ্বিতীয়টাও না হয় তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসটা মানে আপনি খুঁজে পাবেন, হয়তো কোনো একটা কাজ, এই কাজটা সবসময় হয়, মানে ভার্বের ব্র্যাকেটে যে ভার্বটা আছে সেই কাজটা কি সবসময় হয়, নাকি প্রায় হয়, নাকি চিরন্তন সত্য, এরকম বোঝাচ্ছে। যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান লাগবেন, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব ওয়ানের সাথে এস বাই এস লিখবেন। আচ্ছা, নিশ্চিত অতীতের কাজ যদি বোঝায় যে অতীতে এই কাজটা নিশ্চিত শেষ হয়েছিল, তাহলে আপনি ভার্ব টু লিখবেন। ভবিষ্যতের কাজ বোঝালে আপনি উইল প্লাস ভার্ব জিরো লিখতে পারেন। এই ক্ষেত্রে অন্যান্য মডেলও হতে পারে, তবে এই মডেলের ক্ষেত্রে যদি প্যাসিভ হয় তাহলে মডেলের পরে বি প্লাস ভার্ব থ্রি লিখতে হয়। আচ্ছা, মডেল প্লাস বি প্লাস ভার্ব থ্রি। আচ্ছা, তারপর হচ্ছে সাম্প্রতিক বা ইতিমধ্যে শেষ কাজ বোঝালে হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি। তাহলে এই মূল কাজের ক্ষেত্রে এই ছয়টা আপনারা মাথায় রাখবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, এছাড়া অতিরিক্ত কাজ সম্পর্কে কিছু জিনিস, যেমন উদ্দেশ্য নিয়ে যদি অতিরিক্ত কাজ, এখন অতিরিক্ত কাজ বুঝবো কিভাবে? আমরা জানি একটা সাবজেক্টে তো একটাই ভার্ব থাকে, তাই না? তো একটা সাবজেক্টে একটা ভার্ব থাকার পরেও যদি দেখেন যে আপনাকে আরেকটা ভার্ব সলভ করতে শূন্যস্থান দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে ওটাকে আমরা অতিরিক্ত কাজ বলি। তো ওই অতিরিক্ত কাজটা যদি কোনো উদ্দেশ্যমূলক হয় বা উদ্দেশ্য নিয়ে হয়, তাহলে আপনাকে টু প্লাস ভার্ব জিরো ইউজ করতে হবে। হ্যাঁ, উদ্দেশ্য বলতে কি বোঝাচ্ছি আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। সাপোজ আমি বললাম আমি এখানে এসেছি আজকে, যেমন আমি আজকে ভিডিও বানাচ্ছি, আমার এটা তো মূল কাজ হচ্ছে ভিডিও বানানো। এখন আমি যদি এখানে আরেকটা অতিরিক্ত কাজ আনতে চাই, যেমন আমি ভিডিও কেন বানাচ্ছি, আমার উদ্দেশ্য কি, আমি কিন্তু আপনাদের শেখাতে বা আপনাদের প্রস্তুতি পূরণ করতে, তাহলে শেখাতে আমরা শেখানোটাকে ইংরেজিতে টিচ বলি, তো এটাও তো একটা কাজ, কিন্তু এটাকে মূল কাজ বলা যাবে না, কারণ আমি অলরেডি মূল কাজ সাবজেক্ট আই এর জন্য ইউজ করেছি, আই কেম হিয়ার, আমি এখানে এসেছি টু টিচ ইউ, বা আই মেড এ ভিডিও, আমি একটা ভিডিও, আই এম মেকিং এ ভিডিও, আমি একটা ভিডিও বানাচ্ছি টু টিচ ইউ, তোমাকে শেখাতে, আপনাদের শেখাতে, এই জন্য এটাকে উদ্দেশ্যমূলক কাজ এবং টু প্লাস ভার্ব জিরো লিখতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যদি প্রিপোজিশনের পরে আরেকটা ভার্ব দেওয়া থাকে সেটার জন্য আইএনজি লিখবেন, অথবা মানে এমন একটা অতিরিক্ত কাজ দেওয়া আছে যে কাজটা যে করতেছে সেও আছে উপস্থিত, তাহলে আমি ভার্ব জিরো আইএনজি লিখবো। আর যদি দেখেন যে অতিরিক্ত কাজটা যে করে সে আগে উপস্থিত নাই, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্ব থ্রি লিখবো। এই টোটাল 9টা, এই 9টা ভালো করে পড়েন, আপনাদের মোটামুটি রাইট ফর্ম 90% কমপ্লিট হয়ে গেছে। কিছু জিনিস আছে বেসিক ব্যতিক্রম, যেমন উইথ ভিউ টু থাকলে, কমিটেড টু থাকলে, কন্ট্রিবিউট টু থাকলে, এগুলোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। পজিটিভ ভার্বের ক্ষেত্রে খেয়াল রাখবেন টু প্লাস ভার্ব জিরো বা ভার্ব থ্রি হতে পারে। হ্যাঁ, হেল্পের ক্ষেত্রে হেল্প, ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি, আর শুধু হেল্প থাকলে শুধু ভার্ব জিরো লিখতে হয়। এগুলো হচ্ছে কিছু ব্যতিক্রম। আচ্ছা, এবার আমরা সলভ করি, চলেন দেখি। যেমন রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিনই রোড অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে এটা কিন্তু আমরা প্যাসিভ পাচ্ছি না, কারণ প্যাসিভ মানে সাবজেক্ট কাজটা করে না, হ্যাপেন মানে ঘটে, তাহলে রোড অ্যাক্সিডেন্টই তো ঘটে, তাই না? এটা প্যাসিভ না, চলমানও না, এটাকে আমরা সত্যি কথায় ফেলতে পারি। 3 নম্বর রুলস। হ্যাঁ, তাহলে সত্যি কথাতে আমরা কি পাইছিলাম যে ভার্ব ওয়ান বসবে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব ওয়ানের সাথে অ্যাস, তাহলে রোড অ্যাক্সিডেন্টকে কিন্তু আমরা সিঙ্গুলার বলতে পারি, অ্যাক্সিডেন্টস হচ্ছে প্লুরাল, তাহলে এটার জন্য ভার্বের সাথে অ্যাস ইউজ করবো, যেহেতু সত্যি কথা প্রেজেন্ট ফর্ম। তাহলে রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। রিসেন্টলি, আচ্ছা রিসেন্টলি মানে সাম্প্রতিক সময়, তাহলে আমরা একটু আগে দেখে আসছি সাম্প্রতিক সময় যদি বলে তাহলে আমরা কিন্তু এখানে হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি লিখি, আর এটার সাথে হ্যাজ হবে, তাহলে ইট হ্যাজ, আর ভার্ব থ্রি হচ্ছে রাইজেন, তাহলে ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট। আচ্ছা, তারপরেও আবার টেক দেওয়া আছে। আচ্ছা দেখেন তো, সাবজেক্ট আছে ইট একটা, কিন্তু অতিরিক্ত ভার্ব হিসেবে আরেকটা দেওয়া আছে টেক, কারণ এটার কোনো সাবজেক্ট নেই। তো অতিরিক্ত ভার্বে আমরা 3টা জিনিস পেলাম, এটা কি উদ্দেশ্যমূলক কাজ কিনা দেখতে হবে, প্রিপোজিশনের পরে আছে কিনা, বা এই কাজটা যে করে সে আগে আছে কিনা, যদি থাকে তাহলে আইএনজি, আর যদি যে করে সে আগে না থাকে তাহলে আমরা ভার্ব থ্রি লিখি। তাহলে এই টেক মানে কি, টেক এ হ্যাবিট অল অফ হিউম্যান লাইফস, এটা একটা অনেক জীবন কেড়ে নিছে, এটা বলতে কোনটা, ওই যে ইট মানে রোড অ্যাক্সিডেন্ট সেটা, তার মানে আমরা বলতে পারি এটা উদ্দেশ্যমূলক কাজ না,
এটাকে আমরা বলতে পারি এই কাজটা যে করছে সে উপস্থিত আগে আছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি অতিরিক্ত কাজ হিসেবে। তাহলে এটা হবে ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট টেকিং এ হ্যাভি টোল অফ হিউম্যান লাইফস। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, যারা ফ্যামিলির সদস্যরা আছেন তারা রিমেন অ্যাংশাস মানে উত্তেজিত থাকেন, চিন্তাযুক্ত থাকেন। তাহলে এই কাজটা সত্যি কথা, এবং যারা সাবজেক্ট আছে তারাই করছে, মানে মেম্বাররা মানে ফ্যামিলির সদস্যরাই তো চিন্তিত থাকেন, তাই না? তো সত্যি কথার ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট ফর্ম ইউজ করি, আর প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে সতর্কতা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাস হয়, কিন্তু এখানে তো মেম্বার্স প্লুরাল, এই জন্য অ্যাস হবে না, রিমেনই থাকবে। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, মনে রাখবেন ম্যাক্সিমাম হচ্ছে যেটা ব্র্যাকেটের ভিতরে ভার্ব থাকে ওইটা তো মূলত ভার্ব জিরোতে থাকে, কিন্তু ম্যাক্সিমাম ভার্ব জিরোই ভার্ব ওয়ান হিসেবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে রিমেনই থাকবে, মানে ফ্যামিলি মেম্বাররা খুবই চিন্তিত থাকেন। ইফ যদি সামওয়ান কেউ একজন ট্রাভেল ইন এ বাস, ট্রাভেল করে বাসে, তাহলে এখানে দুইটা হতে পারে, এটাকে আপনি চলমান বলতে পারেন, যে সামওয়ান যখন চলমান ট্রাভেল করতে থাকে তখন চিন্তিত থাকে, কিন্তু এখানে কিন্তু চলমানের কোনো ধরনের নির্দেশনা বলে নাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারেন যে প্রেজেন্ট ফর্ম, যদি কেউ ভ্রমণ করে তখন চিন্তিত থাকে, তাহলে সামওয়ান কিন্তু সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস হবে। সামওয়ান ট্রাভেলস ইন এ বাস। ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং, বেশিরভাগ ক্ষেত্রে বেপরোয়া চালানো, হ্যাঁ, কজ রোড অ্যাক্সিডেন্ট, এটাও সত্যি কথা, বেপরোয়া চালানোই কিন্তু রোড অ্যাক্সিডেন্ট ঘটায়। সত্যি কথার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করি, আর রেকলেস ড্রাইভিং সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এস ইউজ করবো, কজেস। তারপর হচ্ছে দ্য ড্রাইভার্স, যারা চালক আছেন, ড্রাইভ ইন দ্য হ্যাবিট, তাহলে ড্রাইভাররা ড্রাইভ করে ইন দ্য হ্যাবিট অফ। আচ্ছা, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, আমরা একটু আগে দেখে আসছি প্রিপোজিশনের পরে অতিরিক্ত ভার্ব আসে আইএনজি যুক্ত, তাহলে এখানে ভায়োলেটিং ট্রাফিক রুলস, তার মানে ড্রাইভাররা ড্রাইভ করে মানে তাদের অভ্যাস হচ্ছে ট্রাফিক রুলস ভেঙে নষ্ট করে ভায়োলেট করে, তাহলে এখানে সত্যি কথা ড্রাইভই রাখবো, অ্যাস যুক্ত করবো না, কেননা ড্রাইভার্স হচ্ছে প্লুরাল ফর্মে আছে। আচ্ছা, তারপরে বললো রোড অ্যাক্সিডেন্টস ক্যান মডেল থাকলে আমরা জানি অ্যাক্টিভের ক্ষেত্রে ভার্ব জিরো, আর প্যাসিভের ক্ষেত্রে মডেল প্লাস বি প্লাস ভার্ব থ্রি। আচ্ছা, তাই অ্যাক্টিভ না প্যাসিভ বুঝবো কিভাবে? ভার্বের অর্থটা খেয়াল করবো, সাবজেক্ট করে কিনা। লিসেন মানে হচ্ছে কমানো, তাহলে রোড অ্যাক্সিডেন্ট ক্যান লিসেন, আর রোড অ্যাক্সিডেন্ট নিজে নিজে কি কমাতে পারে? আমরা কমাতে পারি সতর্ক হয়ে, তাহলে আমরা বলতে পারি এটা প্যাসিভ, তাহলে রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি লিসেন্ড, হ্যাঁ, বি প্লাস ভার্ব থ্রি। আচ্ছা, তারপরে হচ্ছে ইফ দ্য ড্রাইভার, যদি ড্রাইভাররা ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি, এটা সত্যি কথা না, রোড অ্যাক্সিডেন্ট কমানো যেতে পারে যদি ড্রাইভাররা সঠিকভাবে সতর্কতামূলকভাবে ড্রাইভ করে, এটা প্যাসিভ না। হ্যাঁ, সত্যি কথা, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করবো, আর যেহেতু ড্রাইভার্স প্লুরাল ভার্বের সাথে এস ইউজ করবো না, তাহলে ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। তারপরে বলা আছে পিপল শুড বি কনসিয়াস, মানুষকে অবশ্যই সতর্ক থাকতে হবে ইন দিস রেসপেক্ট, এই ক্ষেত্রে। আচ্ছা, হোয়াইলে কিন্তু আমরা কমপ্লিটিং সেন্টেন্সে একটা রুল শিখে আসছি, হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে হবে হোয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল। আচ্ছা, সাম পিপল ট্রাভেল কিন্তু নিজে একটা ভার্ব, তাহলে ভার্ব অলরেডি দেয়া আছে, সাম পিপল একটা সাবজেক্ট, এরপরে আবারও ক্লাইম্ব দেওয়া হয়েছে, তার মানে অতিরিক্ত ভার্ব দেওয়া আছে, তাহলে সাম পিপল ট্রাভেল, হ্যাঁ, ক্লাইম্বিং মানে বাসের উপরে চড়ে, হ্যাঁ, এই কাজটা যে করে সে আগে আছে, এই জন্য ক্লাইম্বিং ইন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস। ট্রাফিক রুলস মাস্ট মেনটেন, ট্রাফিক রুলস তো নিজে মেনটেন করে না, তাই না, মানতে হবে ওদেরকে, এই জন্য এটাকে প্যাসিভ করতে হবে। ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন্ড স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু, এটা হচ্ছে উদ্দেশ্যমূলক কাজ, আর উইথ এ ভিউ টু থাকলে আমরা কিন্তু ভার্বের সাথে আইএনজি ইউজ করি, আমরা দেখে আসছি এটা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট, আশা করি বুঝতে পেরেছেন। এবার চলেন এটা কিভাবে সাজাবো অ্যান্সার শিটে, এইভাবে সাজাবো, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এরপরে কোশ্চেন হচ্ছে আমাদের ন্যারেশনের কোশ্চেনটা এরকম দেখতে হয়। এখন ন্যারেশন তো আসলে একটু বড় টপিক, অনেক রুলস আছে, আমি খুব শর্টকাটে আপনাদের যেন প্রিপারেশনটা কমপ্লিট হয় সেটা চেষ্টা করছি। ন্যারেশনের কিছু বেসিক নিয়ম দেখেন, আশা করি পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমরা জানি ন্যারেশনের টোটাল 5টা সেন্টেন্স থাকে, তার মধ্যে অ্যাসার্টিভ একটা, তো এখানে দুটো অংশ থাকে, একটা ইনভার্টেড কমার বাইরে, একটা ইনভার্টেড কমার ভিতরে। মাথায় রাখবেন ইনভার্টেড কমার ভিতরের গুলোই আমাদেরকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আর ইনভার্টেড কমার বাইরে শুধু থাকবে কে ওই ইনভার্টেড কমার ভিতরের বক্তব্যটা বলেছে, কারণ ইনভার্টেড কমার ভিতরের জিনিসগুলোকে আমরা বক্তব্য বলি, এই বক্তব্যটা কারো না কারো থাকবে। দুইটা ব্যক্তি, আমাদের প্রথম কাজ হবে ন্যারেশনের মধ্যে পুরো প্যাসেজ পড়ে দুইটা ব্যক্তি খুঁজে বের করা, যে দুইজনের মধ্যে কথা হবে, তারপর হচ্ছে প্রতিটা বক্তব্য কার এটা বুঝতে পারা, আর ওই বক্তব্য
কে বলছে এটার উপর ডিপেন্ড করে আমরা জানি সেট টুকে পরিবর্তন করতে হয়। সেট টু সবসময় থাকে না, আমাকে তারপরেও প্রতি সেন্টেন্সের জন্য সেট টু ধরে নিয়ে লিখতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে পারে, অ্যাসার্টিভের জন্য সেট টু এর পরিবর্তে আপনি টোল্ড, কখনো রিপ্লাইড, কখনো অ্যাডেড, কখনো অলসো দ্যাট লিখতে পারেন। এবং ওই যে কমা থাকবে, কমার জায়গায় বা ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা, সেটা যদি আপনি এই অলসো, টোল্ড, তারপরে অ্যাডেড, তারপরে রিপ্লাইড বা টোল্ড এগুলোর সাথে লিখতে চান, তাহলে আপনাকে দ্যাট লিখতে হবে। মাথায় রাখেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স আসতে পারে। ইন্টারোগেটিভ আমরা জানি সেট টু এর প্রতি আস্কড হয়, আর এর পরিবর্তে এরপরে দ্যাট না হয়ে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড যদি থাকে সেটা লিখতে হয়, আর ওইটা না থাকলে আমরা ইফ লিখি। ইম্পারেটিভ সেন্টেন্স আসলে সেট টু এর পরিবর্তে আমরা 4 রকম জিনিস লিখতে পারি। রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডার্ড, ফরবিড। এটা ডিপেন্ড করে। রিকোয়েস্টেড মানে অনুরোধ, অ্যাডভাইসড মানে উপদেশ, অর্ডার্ড মানে আদেশ, ফরবিড মানে নিষেধ করা। আর নট যুক্ত সেন্টেন্স হলে আমরা ফরবিড ইউজ করব। তারপরে টু লিখবো, দ্যাট না লিখে টু লিখবো। আচ্ছা, আর ইম্পারেটিভ চিনব কিভাবে? সেন্টেন্সটা শুরু হবে ভার্ব থেকে, মানে কোনো সাবজেক্ট থাকবে না। ইন্টারোগেটিভ চিনব কিভাবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অ্যাসার্টিভ চিনব কিভাবে? সেন্টেন্সটা শুরু হবে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে, সাবজেক্ট তারপরে ভার্ব দিয়ে। আচ্ছা, তারপরে অপটেটিভ সেন্টেন্স, এটাও চিনব কিভাবে? মে বা লং দিয়ে শুরু হবে সেন্টেন্সটা, অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে দেখবো সবগুলো। আর সেট টু এর পরিবর্তে বাইরে আমরা উইশড বা প্রেড লিখবো, আর তার সাথে লিখবো দ্যাট। এক্সক্লেমেটরিতে আমরা চিহ্ন হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে, আর সেট টু এর পরিবর্তে লিখবো এক্সক্লেমড। মাঝে মাঝে এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ সরো হতে পারে, আনন্দ বা দুঃখ বুঝে। আর হচ্ছে আমরা যুক্ত করবো দ্যাট দ্বারা। আশা করি বুঝতে পেরেছেন। এখানে শুধু পার্থক্য হচ্ছে ইন্টারোগেটিভে ডাব্লিউএইচ বা ইফ হয়, আর ইম্পারেটিভে টু হয়, আর বাকি সব কিন্তু দ্যাট দ্বারা যুক্ত হয়। আচ্ছা, এবার ন্যারেশনের ভিতরের অংশ, মানে লাইক ন্যারেশন তো বাইরের অংশটা শুধু সেটটাই পরিবর্তন হয়, সেটাকে কিভাবে কোন সেন্টেন্সে পরিবর্তন করতে হয় এটা বুঝলাম। কিন্তু ইনভার্টেড কমার ভিতরের অংশে কি পরিবর্তন হয়? মূলত দুইটা জিনিস সবচেয়ে বেশি পরিবর্তন হয়। একটা হচ্ছে প্রোনাউন, যেখানে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ সেগুলো পরিবর্তন হয়, আর আরেকটা পরিবর্তন হয় ভার্ব। এই দুটো সব ধরনের সেন্টেন্সে ন্যারেশনের ক্ষেত্রে পরিবর্তন হয়। তবে কিছু শব্দ থাকে, যেমন টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে, হ্যাঁ, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো লিখতে হয়, নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, হ্যাঁ, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো, টুডে থাকলে দ্যাট ডে, হ্যাঁ, টুনাইট থাকলে দ্যাট নাইট, হ্যাঁ। তো থ্যাংক ইউ থাকলে সাবজেক্ট বা থ্যাঙ্কড। তো এই শব্দগুলো আমরা বই থেকেই পাবো, সো এখানে আর আমি সময় নষ্ট করছি না। তো ভিতরে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ভার্ব। তো ভার্বটা চেঞ্জ কিভাবে করব? অবশ্যই ভার্ব যদি প্রেজেন্ট থাকে পাস্ট করে দেব, আর যদি ভার্ব অলরেডি পাস্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট। আর যেটা কিভাবে করব? হ্যাড প্লাস ভি3, হ্যাড যুক্ত করে ভার্ব 3 লিখবো। তো এই রুলসেই আপনার সব ভার্ব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, ভি1 থাকলে ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3। আমার ন্যারেশনের একটা ভিডিও আছে ফুল, যদি এইটা আপনার জন্য মনে হয় যে না আরও একটু ডিটেলে শিখতে হবে, তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ, দেখে নেবেন। প্রোনাউন চেঞ্জ, তো আমরা আগেই বলেছি বারবার প্রোনাউন চেঞ্জ হয় বেশিরভাগ সময়। প্রোনাউন হচ্ছে আমরা তিনটা প্রোনাউন পাই, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্রোনাউনের পাই পারসনগুলো। তো সেই ক্ষেত্রে আমরা যদি আই, মি, মাই ফার্স্ট পারসন থাকে, তাহলে বাইরে ইনভার্টেড কমার বাইরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর যদি ভিতরে মানে সেকেন্ড পারসন ইউ, ইয়র এই তিনটা থাকে, তাহলে বাইরের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর যদি এই দুইটা ছাড়া অন্য কিছু থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, মাথায় রাখবেন। তো এই তিনটা জিনিসই পরিবর্তন হবে, একটু মাথায় রাখবেন, আশা করি বুঝতে পারবেন সবগুলোই। তো আচ্ছা, সলভ করি। তাহলে আমরা কি করব? এখানে বলছে হাউ ক্যান আই হেল্প ইউ পুলিশ অফিসার। একটু আগে আমরা জেনে আসছি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেটা পরিবর্তে আস্কড হবে। আর পুলিশ অফিসার কার সাথে কথা বলতেছে আমরা একটু পড়লেই নিচে দেখতে পাবো যে এখানে শিলা আছে, শিলার সাথে কথা বলছে শিলা। তাহলে আমরা প্রথমে লিখবো শিলা। হ্যাঁ, আচ্ছা, আমি আগে অ্যান্সারটা দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝাতে পারবো। হ্যাঁ, ধরেন এই অ্যান্সারটা হচ্ছে এটা। রুলসটা মাথায় রাখেন। ভার্ব প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট বলতে আমরা বুঝি হ্যাড প্লাস ভি3 কে। আর সেন্টেন্স ইন্টারোগেটিভ থাকলে আমরা আস্কড ইউজ করি। হ্যাঁ, আর হচ্ছে ইম্পারেটিভ থাকলে রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড, লেট দ্বারা শুরু হলে প্রপোজড ইউজ করি। আচ্ছা,
তাহলে দেখি দ্য পুলিশ অফিসার কাকে আস্ক করছে, শিলাকে, অ্যান্ড আমরা লিখবো দ্য পুলিশ অফিসার আস্কড শিলা। তারপরে আমরা জানি যে ইনভার্টেড কমার ভিতরের অংশটা যুক্ত করার জন্য সবসময় দ্যাট লিখতে হয়, তবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে হয়তো WH যুক্ত ওয়ার্ড থাকলে সেটাই লিখতে হয়, নাহলে ইফ। তাহলে এখানে W যুক্ত H আর W আছে, এই জন্য হাউ, W যুক্ত ওয়ার্ড আছে সেটা লিখবো। তারপরে আমরা দেখবো সাবজেক্ট কোনটা আছে, সাবজেক্ট আছে আই মানে ফার্স্ট পারসন, আমরা জানি আই মি মাই এগুলো থাকলে সাবজেক্ট নিজেকে বলে, তাহলে সাবজেক্ট হিসেবে পুলিশ অফিসার আছে। তাহলে আমরা যখন সলভ করবো তখন কিন্তু আর আই লিখবো না, তখন পুলিশ অফিসার লিখবো। এখন পুলিশ অফিসারের জন্য আমরা চাইলে হি লিখতে পারি, হি, আর ভার্ব লিখতে হবে সাবজেক্টের পরে। ক্যান আছে, আমরা জানি প্রেজেন্ট থেকে পাস্ট, তাহলে ক্যানটাকে পাস্ট করলে কুড হবে, তাহলে হি কুড হেল্প। তারপরে ইউ তো আমরা জানি হচ্ছে এই যে ইউ ইয়ার এগুলো হচ্ছে অবজেক্টকে বোঝায়, তো অবজেক্টে কে ছিল, শিলা, তাহলে শিলাকে বোঝাবে হার। হ্যাঁ, তাহলে দ্য পুলিশ অফিসার আস্কড শিলা হাউ হি কুড হেল্প হার। আচ্ছা, তারপরে বলছে দ্য লাস্ট নাইট হোয়াইল আই ওয়াজ গোয়িং। এখন হোয়াইল আই মানে কে বলছে, শিলা নিজে বলতেছে, আমি যখন বাসায় যাচ্ছিলাম বাই ট্যাক্সি টু স্ন্যাচার্স, দুজন স্ন্যাচার্স মানে হচ্ছে যারা ওই ডাকাত করে তাদেরকে বলে, সাডেনলি হঠাৎ করে রোড ইনটু মাই ট্যাক্সি, আমার ট্যাক্সিটাকে ধরে ফেলছে। তাহলে এখন এই কথাটা শিলা বললো, তাহলে আমরা বলতে পারি শিলা টোল্ড, যেহেতু প্রশ্ন করেছিল পুলিশ, এটা উত্তর হিসেবে আমরা রিপ্লাইড লিখবো তোরের জায়গায়, তাহলে শিলা রিপ্লাইড দ্যাট। এখানে আই লাস্ট নাইট বলছে, লাস্ট নাইটের জায়গায় আমরা লিখবো দ্য প্রিভিয়াস নাইট। হ্যাঁ, হোয়াইল, তারপরে আই কে নিজে, শিলা নিজেই, তাহলে শি। তারপরে আমরা জানি যে প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, এখানে তো পাস্ট আছে ওয়াজ, তাহলে আমরা পাস্ট পারফেক্ট আমরা জানি ওয়াজের হ্যাড বিন। হ্যাঁ, তাহলে হ্যাড বিন, শি হ্যাড বিন। তারপর কি ছিল, হোম বাই এ ট্যাক্সি, গোয়িং হোম বাই এ ট্যাক্সি টু স্ন্যাচার্স সাডেনলি। আচ্ছা, টু স্ন্যাচার্স নতুন সাবজেক্ট নতুন ভার্ব, এটাও পাস্ট ফর্মে আছে। তাহলে পাস্ট ফর্ম থাকলে আমরা কিন্তু কি করি, পাস্ট পারফেক্টে করি, হ্যাড প্লাস V3। তাহলে রোডের পাস্ট পার্টিসিপল মানে V3 হচ্ছে রিডেন, আর হ্যাড আসবে, তাহলে কি দাঁড়াবে, টু স্ন্যাচার্স হ্যাড সাডেনলি রিডেন। হ্যাঁ, ইনটু, আচ্ছা এখানে আছে মাই ট্যাক্সি, মাই বলতে কার, শিলার, তাহলে শিলা অনুযায়ী আমাকে হার লিখতে হবে, হার ট্যাক্সি। আচ্ছা, তারপর হচ্ছে ডিড দে টেক এনিথিং ফ্রম ইউ, এটা আবার প্রশ্ন করছে পুলিশ, তো তারা থেকে তোমার কাছ থেকে কিছু নিয়েছে, তাহলে দ্য পুলিশ এগেন আস্কড, পুলিশ অফিসার আস্কড, কি বলছে যে এখন আমরা কি লিখবো এখানে, আস্কড হার, তাকে প্রশ্ন করছে। এখন W যুক্ত ওয়ার্ড থাকলে কিন্তু আমরা W যুক্ত ওয়ার্ড লিখি, তাহলে এখানে কিন্তু W যুক্ত ওয়ার্ড নাই, রাইট, তাহলে আমরা ইফ লিখছি। হ্যাঁ, তো ইফ লিখছি, তারপর লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টে আছে দে তো হচ্ছে আই মি মাই এটাও না, আবার ইউ ইয়র এটাও না, থার্ড পারসন, এটা পরিবর্তন হয় না, দেই থাকবে। তারপর দেখতে হবে ভার্বের কোন ফর্মে আছে, ডিড তো হচ্ছে পাস্ট ফর্ম, এটাকে আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে, মানে হ্যাড প্লাস V3, তো ডিড বাদ দিতে হবে কারণ মেন কথাটা তো টেকে আছে, তাহলে হ্যাড টেকেন। হ্যাঁ, দে হ্যাড টেকেন এনিথিং, তাহলে দে হ্যাড টেকেন এনিথিং। তারপর আছে ফ্রম, আবার আছে ইউ, আমরা জানি ইউ ইয়ার, তিনটা থাকলে অবজেক্ট দ্বারা পরিবর্তন, মানে অবজেক্টে যে আছে তাকে বলতে হবে। তো এখানে প্রশ্নটা তো করছিল পুলিশ, তাহলে অবজেক্টে ছিল হচ্ছে এই শিলা, তো শিলা অনুযায়ী আমাকে অবজেক্ট বানাতে হবে, শিলার অবজেক্ট হচ্ছে হার, তাহলে ডিড ইফ দে হ্যাড টেকেন এনিথিং ফ্রম হার। আচ্ছা, তারপর কি বলছে, ইয়েস দে স্ন্যাচড। আচ্ছা, ইয়েস মানে হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাহলে এই প্রশ্নটা উত্তর দিছে কে, উত্তর দিছে হচ্ছে শিলা, তাহলে শিলা বলবে শিলা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাহলে শিলা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপর তার কথা শেষ হয় না, আরও একটা সেন্টেন্স, তাহলে আমরা অ্যান্ড লিখলাম, আর আমরা জানি অ্যাসেটিভ থাকলে টোল্ড, অ্যাডেড এগুলো ইউজ করতে হয়, তাহলে আমি চাইলে টোল্ড, অ্যাডেড, সেড এগুলো যা ইচ্ছা লিখতে পারবো, তাহলে সেড আর দ্যাট দ্বারা যুক্ত করতে হবে। তারপর দেখতে হবে সাবজেক্টে কি আছে, সাবজেক্টে আবারও দে, থার্ড পারসন, এটা পরিবর্তন হয় না। আর ভার্ব হিসেবে আছে স্ন্যাচড, ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভার্ব 3, তো স্ন্যাচডের ভার্ব 3 তো স্ন্যাচডই হবে, আর হ্যাডটা যুক্ত করতে হবে, তাহলে দে হ্যাড স্ন্যাচড, তাহলে দে হ্যাড স্ন্যাচড অ্যাওয়ে। তারপর কি বলছে, মাই বলতে কার, শিলা নিজেকে বোঝাচ্ছে, তার মানে তার সেলফোন হবে, তাহলে হার সেলফোন, হার সেলফোন অ্যান্ড 2000 টাকা, 2000 টাকা। তা বলছে লেট মি রেকর্ড ইউর কমপ্লেন্ট, এই কথাটা নিশ্চয়ই পুলিশ অফিসার বলছে, তো পুলিশ অফিসার এটা তাকে অফার করছে, রাইট, লেট মি আমাকে দাও, তাহলে অফার করলো বা প্রপোজ করলো, তাহলে দ্য পুলিশ অফিসার টোল্ড হার অথবা প্রপোজড হার অথবা অফার্ড হার দ্যাট। হ্যাঁ, এখন এই মি বলতে কে লিখতে চাইছে, পুলিশ অফিসার নিজে, তাহলে হি। হ্যাঁ, তাহলে এখানে উড বা মাইট লিখতে হবে, উড বা মাইট, রেকর্ড, আর ইয়র আছে, এটা কার বলতে, ইয়র বলতে কাকে বোঝানো হয়েছে, শিলা, তাহলে হার কমপ্লেন্ট, তোমার কমপ্লেন্ট লিখতে দাও। তা বলছে শিলা বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা জানি থ্যাংক ইউ থাকলে হচ্ছে থ্যাঙ্কড লিখতে হয়, থ্যাঙ্কড। হ্যাঁ, তাহলে কে কাকে থ্যাংক জানালো, পুলিশ অফিসার শিলা পুলিশ অফিসারকে জানালো, তাহলে শিলা থ্যাঙ্কড দ্য পুলিশ অফিসার, অথবা পুলিশ অফিসারের জায়গায় আপনি হিম লিখতে পারেন, বাকি ছিল ভেরি মাচ। আশা করি ন্যারেশনটা সলভ হয়ে গেছে। বেসিক রুলসটা যদি আপনাদের মনে হয় যে আরেকটু শিখলে ভালো হতো, তাহলে আমার ভিডিওর নিচে কমেন্টে, ভিডিওর নিচে না, অ্যাকচুয়ালি ভিডিও ডেসক্রিপশনে আমি এটার লিঙ্ক দিয়ে দিব, ন্যারেশনের ফুল ভিডিও আছে, এটা দেখে নিলে পুরো ন্যারেশনই আপনি কনফিডেন্ট হবে। যেহেতু আমি অল্প সময় আমরা পুরো প্রিপারেশন শেষ করবো, এই জন্য আসলে আমরা
একটু শর্টকাট এবং সহজে শেষ করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন, তারপর বুঝতে না পারলে আমাকে জানান। আচ্ছা চলেন তাহলে নেক্সট কোশ্চেন দেখি। তো নেক্সট কোশ্চেন দেখার আগে ন্যারেশনটা সলভ করলাম। খাতায় কিভাবে লিখবো, খাতায় লিখবো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5। দেন হচ্ছে আমরা পুরো অ্যান্সারটাকে এইভাবে একটু ফাঁকা রেখে শুরু করব, এক পেজের মধ্যে শেয়ার করে দেব। চেষ্টা করবেন প্রতিটা অ্যান্সারে যেন এক পেজের মধ্যে মানে শুরুর মানে নতুন পেজে শুরুতেই অ্যান্সারটা শুরু করে দেন, অপর পেজে যেন না যায়, তাহলে দেখতে অড লাগে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমাদের আসবে মডিফায়ার। তাহলে মডিফায়ারের ক্ষেত্রেও তো আমাদের কিছু জানতে হবে, রাইট? মডিফায়ারও তো একেবারে প্রিপারেশন নিলে আশা করি অনেক বড় টপিক, ছোট করে আমি শেখাতে পারবো। চলেন, তো মডিফায়ার হচ্ছে প্রথমে আমরা জানি যে নাউন থাকলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, মাথায় রাখবেন। মডিফায়ার প্রি বলুক বা পোস্ট বলুক, নাউন থাকলে তার আগে অ্যাডজেক্টিভ বলবে, আর নাউনের পরে যদি অ্যাডজেক্টিভ বলে তখন বলবে অ্যাপোজিটিভ। এখন অ্যাপোজিটিভ কি জিনিস সেটা একটু পরে বলতেছি আমি। আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমরা জানবো, এখন একটা শর্টকাট মনে রাখবো, নাউনের অ্যাডজেক্টিভ বের করতে চাইলে নাউনকে জিজ্ঞেস করবো নাউনটা আসলে কেমন, নাউনটা কেমন মানে ভালো না খারাপ জিজ্ঞেস করবো, দেখবেন একটা অ্যান্সার আপনি মাথায় চলে আসবে। আর অ্যাপোজিটিভ মানে হচ্ছে পরিচয়, এটা একটু পরে বলছি। তারপরে নাউনের আগে অনেক সময় ডিটারমিনার চায়। ডিটারমিনার মানে বলতে আমরা বুঝি কয়টি, কত পরিমাণ, কোনটি। যদি ডিটারমিনার চায় আপনি অ্যান্সার নিজেকে প্রশ্ন করবেন যে নাউনটা দেয়া আছে শূন্যস্থানের পরে, নাউনকে আমি প্রশ্ন করবো ওই নামটা কয়টা বলা যাবে, কত পরিমাণ বলা যাবে বা কোনটা এরকম বলা যাবে, তাহলে ডিটারমিনার পেয়ে যাব। তাও আমি একটু উদাহরণ নিচে দিব। আচ্ছা, ভার্বকে যদি মডিফাই করতে বলে ভাববেন যে ভার্বের আগেও অ্যাডভার্ব বসতে পারে, ভার্বের পরেও অ্যাডভার্ব বসতে পারে। তাহলে ভার্ব আসলে অ্যাডভার্ব বের করে কেমনে, ভার্বকে মানে ভার্ব থেকে অ্যাডভার্ব বের করার একটা পদ্ধতি আছে। কিভাবে, হ্যাঁ, কখন, কোথায়, কতটুকু, হ্যাঁ, কতবার, এই 5টা প্রশ্ন যদি আপনি ভার্বকে করেন যে কিভাবে হলো কাজটা, কখন হলো, কোথায় হলো, কতবার হলো, কতক্ষণ হলো, এই মানে এরকম যদি প্রশ্ন করেন দেখবেন আপনি কিন্তু একটা অ্যান্সার পেয়ে যাবেন, আর সেটাই হবে অ্যাডভার্ব। তো ভার্বের আগেও লেখা যায় মানে প্রি মডিফাই হিসেবে, আবার ভার্বের পরেও লেখা যায় পোস্ট মডিফাই হিসেবে। হ্যাঁ, আচ্ছা এবার আসেন ভার্বের পরে অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপল করতে বলে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন আমরা এই যে ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু রাইট ফর্ম ভার্বসের একটু আগে রুলসে দেখে আসছি, যদি আপনি ভুলে যান আর একটু দেখে আসেন। রাইট ফর্ম ভার্বসে আমরা ভার্বের সাথে আইএনজি তখনই বসাইছি যে এই কাজটা যে করবে সে অলরেডি আছে। তো প্রেজেন্ট পার্টিসিপল বলে দিলে তার আপনার চিন্তাই করতে হবে না যে কে করছে সে আছে কিনা, এটা চেক করা হোক। তাহলে জাস্ট ভার্বের সাথে আইএনজি বসাই দিবেন। আর পাস্ট পার্টিসিপল মানে V3, আর ইনফিনিটিভ বললে হচ্ছে 2 + V0। হ্যাঁ, আচ্ছা তারপরে হচ্ছে একটু ডিটেলসে আসি, যে মানে বেশি না বড় না ছোট করে ডিটেলস বলি। যেমন ফার্স্টে হচ্ছে ইন্টেন্সিফায়ার, এটা আসতে পারে। ইন্টেন্সিফায়ার এই কয়েকটা মুখস্থ করে নেবেন, ভেরি, গ্রেটলি, মাচ, এনাফ, হাইলি, এক্সটেন্সিভলি, আরেকটা হচ্ছে সো। তো এগুলো আশা করি এগুলো দিলে যথেষ্ট। ইন্টেন্সিফায়ার বললে ম্যাক্সিমামই ভেরি অ্যান্সার হয়ে যায়। আচ্ছা তারপর হচ্ছে অ্যাপোজিটিভ, একটু আগে বলছিলাম অ্যাপোজিটিভ মানে কি। অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে কোনো তথ্য বা পরিচয়, মানে কোনো নাউন আসলে সে কে, তার পরিচয়টা কি, ওই রকম বললেই হচ্ছে সেটা অ্যাপোজিটিভ হয়ে যায়। যেমন ধরেন আমি বললাম আমার নাম তন্ময়, আমার পরিচয় কি, আমার পরিচয় হচ্ছে এ ইংলিশ টিচার, অ্যান ইংলিশ টিচার, তাহলে এটাই হচ্ছে অ্যাপোজিটিভ, অ্যান ইংলিশ টিচার। হ্যাঁ, আচ্ছা তারপর নাউন অ্যাডজেক্টিভ চাইতে পারে অনেক সময়, অ্যাডজেক্টিভের মতোই অনেকটা। তো এটা মাথায় রাখবো, অ্যাডজেক্টিভ যেমন একটা আলাদা শব্দ, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ কিন্তু একটা নাউনই। হ্যাঁ, নাউনই যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই এই জন্য নামটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। তার মানে নাউন অ্যাডজেক্টিভ বললে একটা নাউন লাগবে। আচ্ছা, যেমন ভিলেজ একটা নাউন, পিপল একটা নাউন, কিন্তু আপনি যখন বলবেন ভিলেজ পিপল তখন পিপল নাউন থাকবে আর ভিলেজ হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা ডিটারমিনার একটু আমাদের জানতে হবে। তো কয়টি, কত পরিমাণ, কোনটিটা কিভাবে পাবো। ডিটারমিনার সব সরাসরি আপনার কাছ থেকে চাইতে পারে, অনেক সময় ডিটারমিনারের ভিতরে যে অংশ আছে সেটা আলাদা করে মেনশন করে দিতে পারে। যেমন ডিটারমিনারের প্রথমটাই হচ্ছে আর্টিকেল, যেমন আর্টিকেল বলে দিতে পারে এ অ্যান্ড দি। নাও বললে যদি শুধু ডিটারমিনার বলে তাহলে কিন্তু আপনি এ অ্যান্ড দি একটি বা কোনটি এটা প্রশ্ন করে অ্যান্সারটা পেতে পারেন। তারপর আসে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে পরিমাণ, মেনি, মাছ, ফিউ, সেভারেল। আচ্ছা মেনি আর মাছের একটু পার্থক্যটা বলে দিই। মেনি হচ্ছে অনেকগুলো গণা যায়, এরকম নাউনের পূর্বে বসে, আবার মাছ হচ্ছে অনেক গণা যায় না, এরকম অনেকগুলো নাউনের পূর্বে বসে। হ্যাঁ, আচ্ছা ফিউ মানে অনেক, অল্প, সেভারেল, তারপর হচ্ছে ডিফারেন্ট, সেম, নো, অল, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার, পরিমাণ নির্দেশ করে। তারপরে নিউমেরিক মানে নাম্বার, 1, 2, ফার্স্ট, সেকেন্ড, হাফ, এগুলো দিলে আমরা নাম্বারিক ডিটারমিনার বলতে পারি। তারপরে ডেমনস্ট্রেটিভও একটা ডিটারমিনার, এটা হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টাই আছে ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ বললেই হচ্ছে আপনি দিস এবং দ্যাট ইউজ করতে পারবেন, তবে দিস, দ্যাট হচ্ছে সিঙ্গুলার একটার ক্ষেত্রে, আর দিস আর দোজ হচ্ছে প্লুরাল, এটা অনেকগুলোর ক্ষেত্রে। পসেসিভও একটা হচ্ছে আপনার ডিটারমিনার। পসেসিভ বললে আপনি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, সাবজেক্ট অনুযায়ী এটা বসবে। যদি সাবজেক্টে আই থাকে তাহলে মাই হবে পসেসিভের ক্ষেত্রে, উই থাকলে আওয়ার, ইউ থাকলে ইয়োর। আচ্ছা এগুলো ডিটারমিনার। আর আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, এটার মানে হচ্ছে
এভরি ইচ ইদার নিদার, কিন্তু আর ম্যাক্সিমামই হচ্ছে এভরি আর ইচ দিয়ে অ্যান্সার হয়ে যায়। এই হচ্ছে টোটাল মডিফায়ারের একটা সংক্ষিপ্ত ধারণা, আশা করি বুঝতে পেরেছেন সবাই। এবার চলেন একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝি, সেটা হচ্ছে ক্লজ। ক্লজ মানে হচ্ছে যদি বলে যে একটা ক্লজ দিয়ে মডিফায়ার করো, তাহলে মনে রাখবেন ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, যদি ব্যক্তি থাকে হু দিয়ে শুরু করবেন, বস্তু থাকলে হুইচ দিয়ে শুরু করবেন বা দ্যাট দিয়ে, তারপরে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব দিবেন, তারপরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ইউজ করবেন। হ্যাঁ, তাইলেই হয়ে যাবে। যেমন ধরেন আমি বললাম যে আমি টিচার, টিচারের এখন তার সম্পর্কে কিছু যদি বলতে চাই তাহলে বলবো হু ইজ ব্রিলিয়ান্ট। তাহলে টিচার সম্পর্কে আমি বললাম, টিচার যেহেতু একটা ব্যক্তি এই জন্য হু বসাইলাম, বি ভার্ব হচ্ছে ইজ অ্যান্ড ব্রিলিয়ান্ট। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার ক্লজ। আর ফ্রেজ যদি বলে, যেমন একটু আগে শিখে আসছি যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, তো এগুলোর সাথে কিন্তু একটা ফ্রেজও বলে দিতে পারে। যেমন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ লেখো, পাস্ট পার্টিসিপল ফ্রেজ লেখো, ইনফিনিটিভ ফ্রেজ লেখো। তার মানে এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বললে ভার্বের সাথে আইএনজি তো লিখবেন, তার সাথে দুই একটা শব্দ অ্যাড করে দিবেন অর্থ অনুযায়ী। পাস্ট পার্টিসিপল ফ্রেজ বললে ভিতরিত লিখবেন, তার সাথে এক্সট্রা কিছু শব্দ যুক্ত করে দিবেন। ইনফিনিটিভ ফ্রেজ বললে ইনফিনিটিভ লিখবেন, তার সাথে এক্সট্রা কিছু শব্দ যুক্ত করে দেবেন। ঠিক আছে। তারপরে যদি অনেক সময় প্রিপোজিশনাল ফ্রেজ বলে, প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে কোনো একটা একাধিক শব্দর একটা গ্রুপ যেখানে শুরুতেই প্রিপোজিশন দিয়ে হবে আর কি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, চলেন তাহলে এই যে মডিফায়ার কোশ্চেন, এটাকে এখন আমরা সলভ করি। তাহলে নেলসন ম্যান্ডেলা এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে আমরা একটু আগে দেখে আসছি নাউনের পরিচয়। তো নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? তো অনেক সময় আমরা কিন্তু কোনো ব্যক্তির অ্যাপোজিটিভ বললে সে ব্যক্তি সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে তাহলে পুরো গল্পটা পড়বো। হ্যাঁ, পুরোটা পড়লে তার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, তার পরিচয়টা আমরা দিতে পারবো। আর যদি কিচ্ছু আপনি না পারেন কোনো ব্যক্তি সম্পর্কে, আমি জানি না উনিকে, তাহলে বলে দিবেন এ গ্রেট পারসন বা এ পারসন, তাও আপনার অ্যান্সার হয়ে যাবে। তো আমরা তো এখন নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানি উনি কে। উনি হচ্ছেন আমাদের সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণবর্ণের প্রেসিডেন্ট। তাহলে আমরা অ্যাপোজিটিভ হিসেবে বলতে পারি দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, অ্যাপোজিটিভ হিসেবে। আচ্ছা, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের একজন বড় নেতা। ডিউরিং বলছে ইউজ ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? একটা সংখ্যা বা নির্দিষ্টতা বোঝায়। হ্যাঁ, কোনটা কয়টা, তারপর হচ্ছে কত পরিমাণ। তো ডিউরিং ড্যাশ টাইম, তো আমরা ডিটারমিনার আর্টিকেলও পাই।
তাহলে আমরা বলতে পারি ডিউরিং দ্যাট টাইম অফ ম্যান্ডেলা অথবা ডিউরিং দ্য টাইম অফ ম্যান্ডেলা, দুইটাই কারেক্ট, কারণ ডিটারমিনারে ডেমনস্ট্রেটিভ দ্যাট হতে পারে নির্দিষ্ট করে বলতে, আবার দাও কিন্তু একটা নির্দিষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল হতে পারে, এখানে দ্যাট ডেমনস্ট্রেটিভও হতে পারে ডিটারমিনারের মধ্যে। তাহলে আমরা এখানে ডিউরিং দ্য টাইম অফ ম্যান্ডেলা বলতে পারি, ডিউরিং দ্যাট টাইম অফ ম্যান্ডেলা বলতে পারি। তারপর বলছে দ্য ইউরোপিয়ানস ওয়ার সেপারেটেড ফ্রম দ্য নন ইউরোপিয়ানস। তারপর বলছে ইট ওয়াজ, এটা ছিল ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। একটু আগে আমরা নাউন অ্যাডজেক্টিভ শিখে আসছি। নাউন অ্যাডজেক্টিভ কিন্তু হচ্ছে একটা নাউন যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে এখানে বলছে পলিসি, পলিসি মানে হচ্ছে বিষয়। এখন কোন ধরনের পলিসি আমরা বলতে পারি? ইট ওয়াজ ফরেন পলিসি, ফরেন কিন্তু আমরা একটা নাউন, আবার গভর্নমেন্ট একটা সরকার, এটাও নাউন। গভর্নমেন্ট পলিসি, ইট ওয়াজ এ গভর্নমেন্ট পলিসি অফ রেশিয়াল সেগ্রিগেশন, জাতিগত পৃথকীকরণ। দ্য ব্ল্যাকস ওয়ার সাবজেক্টেড টু, তাদেরকে ইয়া করা হতো, টার্গেট করা হতো। ইউজ এ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার আমরা দেখে আসছি কি জিনিস। কোয়ান্টিফায়ার হচ্ছে যেগুলো পরিমাণ নির্ণয় করে, মেনি, মাচ, সেভারাল, ডিফারেন্ট। আচ্ছা, এখানে বলছে সর্টস মানে অনেক প্রকার, তার মানে অনেক অনেক ধরনের, মেনি সর্টস বা ডিফারেন্ট সর্টস, হ্যাঁ, বিভিন্ন ধরনের সর্টস অফ ইনডিগনিটিস। হ্যাঁ, তাহলে সাবজেক্টেড টু ডিফারেন্ট সর্টস অফ ইনডিগনিটিস অথবা ভেরিয়াস সর্টস অফ ইনডিগনিটিস। ওকে, দে ওয়ার ডিনাইড অল বেসিক। তারপর বলছে প্রিমোডিফাই দ্য নাউন, নাউন হচ্ছে রাইটস। আচ্ছা, রাইটস মানে তো অধিকার, তাহলে এই নাউনকে আমরা জানি অ্যাডজেক্টিভ দিয়ে করতে হয়। তার কি ধরনের অধিকার তাদেরকে কি ডিনাই করা হয়েছিল প্রত্যাখ্যান? আমরা বলতে পারি মানবিক অধিকার, মানে হিউম্যান রাইটস। হ্যাঁ, মানবিক অধিকার। আচ্ছা, তারপর হচ্ছে দে ওয়ার ইনফ্যাক্ট এলিয়েন্স, তারা ছিল এলিয়েন্স। পসেসিভ আমরা জানি যে সাবজেক্টের পসেসিভ যেটা, সেটাই সাধারণত হয়। হ্যাঁ, তারপর বলছে প্রিমোডিফাই দ্য নাউন ফ্রেজ, তাহলে দ্বারা ইয়া ছিল ইন ওন কান্ট্রি, নিজের দেশে, তাহলে তারা তাদের নিজে, তাদের, তাহলে দেয়ার পসেসিভ হচ্ছে দেয়ার, তাহলে দে ওয়ার ইনফ্যাক্ট এলিয়েন্স ইন দেয়ার ওন কান্ট্রি, নিজের দেশেই তারা ভিনদেশী মানুষ ছিল। আচ্ছা, তারপর হচ্ছে দ্য ব্ল্যাকস ওয়ার অল ট্রিটেড, কৃষ্ণবর্ণের সবাই তাদের সাথে ব্যবহার হতো। বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব, আমরা জানি অ্যাডভার্ব কেমন ব্যবহৃত হয়, ভার্বকে কিভাবে, কখন, কোথায়, কতবার, কতটুকু, এটা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা দেখবো যে এখানে অ্যাডভার্ব ইউজ করতে বলছে, ভার্বটা কই? ভার্ব হচ্ছে ট্রিটেড। হ্যাঁ, তাদের সাথে আচরণ করা হতো, তাদের সাথে কিভাবে আচরণ করা হতো আমরা এটা বলতেই পারি। অ্যান্সার কিন্তু একটা মাথায় চলে আসছে, তাদের সাথে খারাপ আচরণ করা হতো, খারাপভাবে আলোচনা করা হতো, ব্যাডলি, তাই না? তারপর অথবা নিষ্ঠুরভাবে, ক্রুয়েলি, হ্যাঁ, ক্রুয়েলি তাদের সাথে আচরণ করা হতো। এই ধরনের অনেক শব্দ আমরা বলতে পারি। ঠিক আছে। তারপরে হচ্ছে আনএথিক্যালি বা ইমোরালি, অনৈতিকভাবে তাদের সাথে আচরণ করা হতো। ঠিক আছে। ইভেন ডগস রিসিভড এ মাচ বেটার ট্রিটমেন্ট দেন দ্য ব্ল্যাকস, কৃষ্ণবর্ণের থেকে যারা কুকুর তারাও বেশি ভালো আচরণ পেত। আচ্ছা, তারপর বলছে দ্য ড্যাশ লিডার ভাউড। আচ্ছা, লিডার মানে হচ্ছে নাউন, এটার আগে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, তাহলে কেমন লিডার? ভাউড টু পুট অ্যান এন্ড, শেষ করতে চেয়েছিল টু দ্য ইনহিউম্যান প্র্যাকটিস, এই অমানবিক চর্চাটাকে শেষ করতে সক্ষম হয়েছিল। তাহলে আমরা ওই যে নেলসন ম্যান্ডেলা গ্রেটেস্ট লিডার, তাহলে দ্য গ্রেটেস্ট লিডার বলতে পারি, দ্য গ্রেটেস্ট লিডার ভাউড টু, হ্যাঁ, পুট অ্যান। আচ্ছা, আমরা কিন্তু গ্রেটও লিখতে পারতাম, কিন্তু আমরা জানি দায়ের পরে সাধারণত সুপারলেটিভ ফর্ম হয়, তাহলে গ্রেটার, গ্রেটেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, দ্য গ্রেটেস্ট লিখতে হবে। দ্য গ্রেটেস্ট লিডার ভাউড টু পুট অ্যান and to the inhuman practice. Unfortunately, দুর্ভাগ্যবশত used it demonstrative মানে হচ্ছে these, that, these, those। তো আগে দেখি গ্রেট ম্যান তো সিঙ্গুলার, তাহলে অবশ্যই those বা হবে না, these বা those, তাহলে হবে THIS অথবা THAT, দ্যাট, দুইটার একটা। এখন দ্যাট গ্রেট ম্যান অথবা দিস গ্রেট ম্যান কোনটা? এখন আমরা যাকে কথা বলতেছি নিশ্চয়ই তার কথাই বলতেছি, এই জন্য দিস। যদি আমরা অন্য কারোর কথা বলতাম তাহলে দ্যাট বলতাম, যেহেতু নেলসন ম্যান্ডেলার কথা বলছি এই জন্য দিস গ্রেট ম্যান ওয়াজ থ্রোন বিহাইন্ড প্রিজন বার্স, তাকে জেলের পিছনে ভরা হয়েছিল। বাট দ্য অপ্রেসিভ রুলার, যারা শাসক গোষ্ঠী ছিল, কুড নট ব্রেক হিজ, বলছে প্রেজেন্ট পার্টিসিপল, আমরা একটু আগে দেখে আসছি প্রেজেন্ট পার্টিসিপল মানে কিন্তু ভার্বের সাথে আইএনজি, স্পিরিট, হ্যাঁ, তাদের স্পিরিট, তাহলে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। স্পিরিট মানে তার যে তার যে শক্তি, সেটাকে ভাঙতে পারে নাই। তাহলে চলেন আমরা এটাকে এখন কিভাবে খাতায় লিখবো সেটা দেখি। তাহলে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, তারপর হচ্ছে অ্যাপার্থেইড, বর্ণবাদ, অল। এখানে অনেক কিছু আমি বলেছি, আর এই প্রশ্নের সাথে মিলিয়ে নেবেন, যেটা বলেছি সেটাও অ্যান্সার হবে, এবং আমি এখানে যেটা দিছি এটা সবচেয়ে বেস্ট অ্যান্সারটা দিছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমাদের আসবে হচ্ছে কানেক্টরের প্রশ্ন। তো কানেক্টরটা কি? কানেক্টর নিয়ে অনেকের অনেক ভয়, আমি একটু ছোট করে আপনাদের সাথে ব্যাখ্যা করি। হ্যাঁ,
তো কানেক্টরের ব্যাখ্যাটা হচ্ছে এটা যদি ভালো করে পড়েন, এটা একটু ভালো করে পড়ে নেন, আশা করি হয়ে যাবে। যেমন একই রকম অতিরিক্ত তথ্য যদি কানেক্টর মানে কিন্তু যুক্ত করা একটার সাথে আরেকটা, খেয়াল রাখবেন শুরুতে শূন্যস্থানের পরে কমা থাকতে পারে। যদি শুরুতে শূন্যস্থানের পরে কমা থাকে তাহলে অনেকটা আমি যেগুলো বলবো এগুলো হবে। যেমন প্রথম দুইটা লাইন যদি শূন্যস্থানের পরে কমা হয় এটাই হবে, হ্যাঁ। যেমন আচ্ছা, আর এগুলো কেন হবে সেটা কারণ হচ্ছে আমি পাশে দিয়ে দিচ্ছি। টাইপ মানে একই রকম যদি অতিরিক্ত তথ্য যুক্ত করা হয় তাহলে আমি অলসো, মোরওভার, বিসাইডস, ইন এডিশন এগুলো লিখতে পারি। এগুলোর প্রত্যেকটা অর্থে আপনি তাছাড়া দিয়ে বলতে পারবেন, যদিও প্রত্যেকটা আলাদা অর্থ আছে, কিন্তু তাছাড়া, তাছাড়াও যদি বলি যে এটা হয়েছে, তাছাড়াও এটা হয়েছে, তারপর হচ্ছে তাছাড়াও এটা হয়েছে, তাই একই রকম অতিরিক্ত তথ্য যুক্ত করলে আমরা এগুলো ইউজ করব। আর ভিন্ন রকম হলে হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, হোয়ারএস, নেভার দিস এগুলো ইউজ করব। আচ্ছা, কোনো ঘটনা কারণ বা ফলাফল দুটোই প্রকাশ হতে পারে। কারণ প্রকাশ করতে গেলে আমরা বিকজ, অ্যাজ, ডিউ টু, বিকজ অফ এগুলো লিখতে পারি। তবে ডিউ টু এবং বিকজ অফ এরপরে কোনো সেন্টেন্স হয় না বা ক্লজ হয় না, মানে সাবজেক্ট ভার্ব হয় না, কিন্তু বিকজ আর অ্যাজ এর পরে সাবজেক্ট ভার্ব হয়। এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। আর ফলাফল প্রকাশ করতে সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, দাস এগুলো ইউজ করতে হয়। তো আমরা একটু আগে দেখে আসছি বিকজ, অ্যাজ এগুলোর পরে কিন্তু কমা হয় না, কিন্তু এই যে ফলাফল যেগুলো আছে সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট এগুলোর প্রত্যেকটার পরে কমা দিতে হয়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে উদ্দেশ্য যদি প্রকাশ করে তাহলে সো দ্যাট ইউজ করতে হয়, বা ইন অর্ডার দ্যাট ইউজ করতে হয়, বা দ্যাট। আচ্ছা, মানে এগুলোর প্রত্যেকটা অর্থ হচ্ছে যাতে বা যা। আবার যদি একই বিষয়ের পরপর তালিকা তথ্য, অনেকগুলো তথ্য দিছে কিন্তু এটা একটা তালিকার মতো, প্রথম এটা হয়েছে, তারপর এটা হয়েছে, শেষ পর্যন্ত এটা হয়েছে, তাহলে আমরা এগুলো লিখতে পারি অ্যাট ফার্স্ট, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি মানে সবকিছু শেষ, অবশেষে কি হলো। আর আলটিমেটলি মানে শেষ পর্যন্ত বলতে পারি। কোনো কথা যদি জোর দিয়ে বলে বা বাস্তব বা সত্যি কথা বলে সেক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট বা ইনডিড, ট্রুলি স্পিকিং, অ্যাকচুয়ালি এগুলো বলতে পারি। এগুলোর পরেও কমা হবে। আবার অ্যাট ফার্স্ট, সেকেন্ডলি যে দিছিলাম এটার পরে কমা হবে, তবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এগুলোর পরে কিন্তু কমা হবে না। আচ্ছা, তারপর উদাহরণ দিতে বললে আমরা ফর এক্সাম্পল ইউজ করতে পারি, ফর ইনস্ট্যান্স এগুলোর পরে কমা হবে। তবে সাচ এস এগুলোর পরে আসলে ছোট 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 অনেক উদাহরণ হয়। আর অ্যাজ মানে হচ্ছে এটার পরেও একটা উদাহরণ থাকে সাধারণত। আচ্ছা, তারপর যদি কোনো তুলনা বোঝায় তাহলে সেক্ষেত্রে দেন বা ইনস্টেড অফ ইউজ করতে হয়, পরিবর্তে। দেন মানে চেয়ে আর ইনস্টেড মানে পরিবর্তে। তো একটি মানে একটা অংশের বাক্যের মাঝে যদি আপনি দেখেন যে গ্যাপ আছে, মানে একটা সেন্টেন্স একটাই, জাস্ট মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিছে, সেক্ষেত্রে আমরা এই কানেক্টরগুলো ইউজ করবো। অনলি, অলরেডি, সুন, অলওয়েজ, ইউজুয়ালি, অলমোস্ট, কমপ্লিটলি, মেইনলি এগুলোর প্রত্যেকটা অর্থ আছে। অর্থ অনুযায়ী এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে একটা যদি আসে। আচ্ছা, আর যদি কোনো বিকল্প বোঝাতে চাই তাহলে আমরা ইনস্টেড, রাদার এটার অর্থ হচ্ছে পরিবর্তে। আচ্ছা, সময়ের যদি যুক্ত থাকে তো সময়ের ক্ষেত্রে আমরা জানি দুই ধরনের যুক্ত থাকে, কমা যুক্ত মানে সেন্টেন্সের পরে কমা থাকতে পারে, আবার সময়ের ক্ষেত্রে সেন্টেন্সের পরে কমা নাও থাকতে পারে। যদি কমা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মিন হোয়াইল, দেন, অ্যাট দ্য টাইম, তারপর হচ্ছে রিসেন্টলি, প্রিভিয়াসলি, ওয়ান্স, অ্যাট দ্য টাইম, নাও, টুডে, অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি। আর যদি কমা না থাকে সেক্ষেত্রে আমরা হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, আনটিল, অ্যাজ সুন অ্যাজ সুন এগুলো ইউজ করতে পারি। এগুলো প্রত্যেকটা আলাদা অর্থ আছে। তারপরে যদি দেখেন শূন্যস্থানের পরে ভার্ব আছে কিন্তু তার কোনো সাবজেক্ট নাই, সেক্ষেত্রে আমরা হু, হুইচ, দ্যাট এটা ইউজ করতে পারি। আচ্ছা, তারপর যদি একটা হলেই আরেকটা হবে এরকম যদি বোঝায় শর্ত সাপেক্ষ, সেক্ষেত্রে আমরা ইফ, যদি, আনলেস, যদি না এরকম অর্থ ইউজ করতে পারি। আদারওয়াইজ মানে তা না হলে, ইভেন ইফ মানে এমন কি যদি, আর ইভেন দো মানে এমন কি যদিও, এই অর্থ হচ্ছে একটা হলেই আরেকটা হবে এরকম আর কি। তারপর দুটো অংশের তুলনা বা শর্ত সাপেক্ষে যদি যুক্ত করতে চাই, যেমন অলদো বা দো মানে হচ্ছে যদিও তবুও, যদি এক অংশে যদি বলে যে যদিও এটা তবুও এটা তাহলে আমরা এগুলো ইউজ করব। তো অনেক, আর যদি এগুলোর ক্ষেত্রে দুইটা অংশ মানে অর্থ এটাই যদিও তবুও কিন্তু অংশ একটা, তাহলে সেক্ষেত্রে আমরা দোল দো না লিখে ইনস্পাইট অফ লিখবো। আর সিনসেস মানে হচ্ছে যেহেতু সেহেতু, যেহেতু এই কাজটা হয়েছে সেহেতু কি, এরকম যদি বোঝায় তাহলে আমরা সিনসেস ইউজ করব। আর অনেক সময় জোড়া কানেক্টর থাকতে পারে, মানে দুইটা শূন্যস্থান, নট অনলি বাট অলসো হবে। তবে অনেক সময় বাট অলসো দিয়ে দিতে পারে, নট অনলি আপনাকে লিখতে হতে পারে, অথবা নট অনলি দিয়ে দিতে পারে, বাট অলসো আপনাকে লিখতে হতে পারে। তো এরকম বোথ অ্যান্ড, ইদার অর, নিদার অর এগুলো আসতে পারে। এটা হচ্ছে শর্টকাট একটা ধারণা কানেক্টরের। আশা করি এগুলোতেই আপনাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে, একটু ভালো করে অর্থের সাথে ম্যাচ করে নেবেন। আচ্ছা, চলো। Once upon a time there lived a cobbler, মুচি বাস করতো in a village, একটা গ্রামে। he lived from hand to mouth, সে দিন আনতো দিন খাইতো। he was not unhappy। আচ্ছা, একই সেন্টেন্স দেখেন দুইটা অংশ আছে, একটা হচ্ছে সে দিন আনতো দিন খাইতো, এটা তার জন্য অনেক কষ্টকর বিষয় ছিল। he was not unhappy,
কিন্তু সে অখুশি ছিল না, মানে সে খুশিই ছিল। তো দুটো একেবারে ডিফারেন্ট একটা কথা, তাই না? তো আমরা একটু আগে শিখে আসছি অতিরিক্ত ভিন্ন ধর্মীয় কথা হলে আমরা বাট ইয়েট এগুলো ইউজ করতে পারি। তাহলে এখানে আমি বাট ইউজ করতে পারি, বাট হি ওয়াজ নট আনহ্যাপি, অথবা আমি ইউজ করতে পারি ইয়েট। ইয়েট মানে হচ্ছে কিন্তু তারপরেও, আর বাট মানে শুধু কিন্তু। তাহলে দুইটা অর্থই হয়, সো ইয়েট দিলা বেটার, কিন্তু তারপরেও সে অখুশি ছিল না উইথ হিজ প্রেজেন্ট কন্ডিশন। আচ্ছা, তারপর বলছে ড্যাশ হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড উইথ হিজ কন্ডিশন, মানে সে তো অখুশি ছিলই না, হ্যাঁ সে তো অখুশি ছিলই না, সে ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে হি ওয়াজ স্যাটিসফাইড, অখুশি তো ছিল না, সে আরো খুশি ছিল, হ্যাপি ছিল, স্যাটিসফাইড ছিল উইথ হিজ কন্ডিশন অফ লাইফ, জীবনের পরিস্থিতি নিয়ে। তো এখানে সেই কথাটা বাস্তবতা, এই জন্য এখানে আমরা ইনফ্যাক্ট ইউজ করতে পারি। তারপরে বলছে ওয়ান ডে, একদিন, এ রিচ ম্যান কেম টু হিজ শপ, তার দোকানে একটা ধনী ব্যক্তি আসলো, হ্যাঁ, লার্নড ফ্রম হিম, তার কাছ থেকে জানতে পারলো। কে জানতে পারলো? ওই ধনী ব্যক্তিটা। তার মানে দেখেন ধনী লোকটাই আসছে এবং তার তার ধনী লোকটাই হচ্ছে তার কাছ থেকে জানতে পারছে। তাহলে একই টাইপের কথা, একই ব্যক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ, দোকানে আসলো, তারপরে হচ্ছে তার কাছ থেকে জানতে পারলো হি হ্যাড নো সেভিংস ফর দ্য ফিউচার, তার ভবিষ্যতের জন্য কোনো জমানো টাকা পয়সা নাই। তাহলে এখানে যেহেতু একই ধর্মীয় দুটা তথ্য যুক্ত করলো, আমরা অ্যান্ড দিতে পারি। তাহলে এ রিচ ম্যান কেম টু হিজ শপ অ্যান্ড লার্নড ফ্রম হিম দ্যাট হি হ্যাড নো সেভিংস ফর দ্য ফিউচার। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য রিচ ম্যান বিকেম ভেরি অ্যাস্টনিশ, খুবই এই মানে হচ্ছে তার ধনী লোকটা খুবই অ্যাস্টনিশ মানে সারপ্রাইজড, মানে বিস্মিত হয়ে গেল। হ্যাঁ, তো এটা শুনে, রাইট? তাহলে আমি বলতে পারি এটাতেই, অ্যাট দিস, এটাতেই সে খুব ইয়ে হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। অথবা আমি এটাও বলতে পারি যে অতঃপর, দেয়ারফর, অতঃপর বা তাই সে মানে এটা শুনে সে কি হয়ে গেল, আর খুবই অবাক হয়ে গেল। আচ্ছা, তারপর বলছে হি ফেল্ট পিটি ফর দ্য হার্ড ওয়ার্কিং কবলার, এই কঠোর পরিশ্রমী মুচির জন্য সে খুবই করুণা অনুভব করলো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটাও কিন্তু যে আগের কথাটা কি বলছে, সে অ্যাস্টনিশড হলো এবং তাছাড়া সে কি করলো, সে হচ্ছে তার প্রতি একটা দেখালো, মায়া দেখালো। তাহলে ওই দুইটা কথা কিন্তু একই, সে প্রথমে অবাক হলো এবং তা অবাক হওয়ার সাথে সাথে সে তাছাড়া সে কি করলো, তো সে হচ্ছে মায়া দেখালো। তো তাছাড়া এখানে আমরা ইউজ করতে পারি একই ধর্মীয় অতিরিক্ত তথ্য হিসেবে। তাহলে বিসাইডস, মোরওভার এগুলো ইউজ করতে পারি। তারপর হচ্ছে হি ওয়ান্টেড টু গিভ দ্য কবলার সাম মানি, সে চাইছিল কিছু টাকা পয়সা দিতে গবলারকে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে যেহেতু আমাদের আগের অংশটা আমরা পাইলাম যে মোরওভার বা বিসাইড, তাছাড়া সে তার প্রতি খুব করুণা দেখালো, করুণা দেখানোর পরে ফলাফলস্বরূপ সে হচ্ছে মানে করুণা দেখানোর পরে সে কি চাইলো, সে হচ্ছে কিছু টাকা দিতে চাইলো। তো ফলাফলে আমরা জানি সো, তারপর হচ্ছে হ্যান্স, এগুলো ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে সো ইউজ করতে, তাই সে চাইলো কিছু টাকা দিতে। বলছে দ্য কবলার ডিড নট টেক ইট মানে ওয়ান্ট টু টেক ইট, নিতে চাইলো না। আচ্ছা, এখানে কিন্তু দেখেন শূন্যস্থান আমরা কমা নাই, যদি থাকতো তাহলে আমরা এখানে হাউএভার ইউজ করতাম। হাউএভার মানে হচ্ছে কিন্তু যাই হোক, কবলার টাকাটা নিতে চায় না, কিন্তু কমা না থাকার কারণে এটারই অল্টারনেটিভ আছে বাটের পরে কমা হয় না। তো এখানে কিন্তু টাকাটা সে নিতে চায় না, দিতে চাইছিল একজন কিন্তু টাকাটা নিতে চায় না। বিপরীত ধর্মী কথা যুক্ত থাকলে আমরা এইভাবে ইউজ করতে পারি, হাউএভার বা বাট দিয়ে। হাউএভার পরে কমা হয়, বাটের পরে কমা হয় না। তাহলে সেন্টেন্স থেকে আমরা হাউএভার লিখবো না বাট লিখবো, এটা বুঝতে পারবো। দ্য ম্যান পারসিস্টেড, খুব জোর করলো, লোকটা খুবই জোর করলো। তারপরে হচ্ছে দ্য কবলার এগ্রিড, মানে কবলার একমত হলো। আচ্ছা, প্রথমে নিতে চাইলো না, জোর করলো, তারপরে এগ্রি করলো। তার মানে কি শেষ পর্যন্ত নিল, কাইন্ড অফ টুক দ্য মানি। শেষ পর্যন্ত মানে শেষ পর্যন্ত আমরা ইউজ করতে পারি অবশেষে, ইভেনচুয়ালি, অবশেষে টাকাটা নিল, অথবা বলতে পারি ফাইনালি, শেষ পর্যন্ত সে টাকাটা নিল। সো আচ্ছা, তারপর হি ওয়েন্ট টু বেড অ্যাজ ইউজুয়াল, সে নর্মালি যেভাবে ঘুমাতে যায় সেভাবেই গেল, বাট কুড নট স্লিপ অ্যাট অল, কিন্তু ঘুমাতে পারলো না। হি ওয়াজ অলওয়েজ থিঙ্কিং, সে সবসময় চিন্তা করতে থাকলো দ্যাট এ থিফ মাইট কাম টু স্টিল দ্য মানি, একটা চোর হয়তো এসে টাকাটা নিয়ে যাবে। তারপরে হচ্ছে তারপর বলছে হি কেপ্ট অ্যাওয়েক, আচ্ছা সে তো চিন্তা করে করে ঘুমাতেই পারলো না। হ্যাঁ, তার ফলাফলস্বরূপ সে সারা রাত জেগে রইলো। হ্যাঁ, হি ক্যাপ্ট অ্যাওয়েক, এক মানে জেগে থাকা। তো ফলাফলস্বরূপে কিন্তু আমরা সো লিখতে পারি, দেয়ারফল লিখতে পারি। হ্যাঁ, যে অনেক কিছুই লিখতে পারি। অ্যাজ এ রেজাল্ট লিখতে পারি, অ্যাজ এ রেজাল্ট হি ক্যাপ্ট অ্যাওয়েক, ফলাফলস্বরূপ সে জেগে থাকলো। তারপর হচ্ছে যে হি টুক দ্য মানি অ্যান্ড বারিড আন্ডার দ্য ফ্লোর, টাকার মানে মাটির মানে ফ্লোর মানে মেঝের নিচে সে হচ্ছে একটা গর্ত খুঁড়ে সেখানে সে রেখে দিল মেঝের নিচে টাকাটা। তাহলে এই কথাটাকে আমরা যুক্ত করতে পারি যে প্রথমত সে জেগে থাকলো, তারপর সে টাকাটা চাপা দিল, মাটি চাপা দিল।
বারিড মানে হচ্ছে মাটি চাপা, তাহলে এখানে হচ্ছে তারপর আমরা ইউজ করতে পারি আফটারওয়ার্ড, দেন, হ্যাঁ, তারপর স্কুলতে গেলে। আচ্ছা, তারপর বলছে হি কুড নট স্লিপ ফর এ সিঙ্গেল মোমেন্ট, সে এক মুহূর্তের জন্য ঘুমাতে পারলো না, মানে সে এটা করলো তারপরেও সে এক মুহূর্তের জন্য ঘুমাতে পারলো না, তাই তারপরেও, তাকে আমরা জানি কিন্তু তারপরেও মানে হচ্ছে ইয়েট লিখতে পারি, ইয়েট হি কুড নট স্লিপ ফর এ সিঙ্গেল মোমেন্ট। আচ্ছা, তারপর বলছে ইন দ্য মর্নিং, সকালবেলা, হি ওয়েন্ট বিফোর দ্য রিচ ম্যান, সে লোক ধনী লোকটার কাছে গেল, হ্যাঁ, সকালবেলা। তাহলে এল হচ্ছে আমরা কি বলতে পারি যে ঘুমাতে পারা না করার কারণে সে আর কিছু টেক না পেয়ে ফলাফলস্বরূপ সে ইয়ার কাছে ফিরে গেল, ওই ধনী লোকটার কাছে। তাহলে আমরা এখানে সো ইউজ করতে পারি, দেয়ারফর ইউজ করতে পারি, হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারি, ফর দ্যাট রিজন হতে পারে, অনেক কিছু ইউজ করতে পারি, ফলাফল হলে এগুলো ইউজ করতে পারি। তাহলে সো ইন দ্য মর্নিং, সকালবেলা সে তাই ওয়েন্ট বিফোর দ্য রিচম্যানের কাছে গেল, হ্যাঁ, টোল্ড হিম, আচ্ছা, শুধু গেলই না, তাকে বললো, তার মানে কে বললো, ওই ব্যক্তি বললো, তাহলে একই টাইপের কথা না, গেল এবং বললো, তাহলে অ্যান্ড ইউজ করতে পারি, রিচম্যান অ্যান্ড টোল্ড হিম টু টেক ব্যাক দ্য মানি, টাকাটা নিয়ে নিতে, ডিস্ট্রয়েড। আচ্ছা, আমরা কিন্তু মনে আছে দেখেন এখানে একটা ভার্ব আছে ডিস্ট্রয়েড, তো টোল্ডের একটা সাবজেক্ট আছে, তারপরে ওয়েন্টের একটা সাবজেক্ট আছে, কিন্তু ডিস্ট্রয়েডের কোনো সাবজেক্ট নাই। তাহলে আমরা জানি যে কোনো ভার্বের যদি সাবজেক্ট না থাকে, হুইচ, হোয়াট, হু, এগুলো ইউজ করতে পারি, বা দ্যাট। তাহলে এখানে মানির পরে আমরা সাধারণত হু লিখবো না, অবশ্যই এটা বুঝতে পারছো, হুইচ বা দ্যাট লিখতে পারি। তাই হুইচ ডিস্ট্রয়েড হিজ পিসফুল স্লিপ, টাকাটা নিয়ে নেন যাতে যে টাকাটা তার ঘুমটা কেড়ে নিছে। আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন এবার কিভাবে অ্যান্সার লিখবো সেটা দেখি। অ্যান্সার টু দ্য কোশ্চেন 7, দেন হচ্ছে আপনি এভাবে সাজায় দিবেন। তো সুন্দর করে মিলাই নেবেন, একটা করে অ্যান্সার লিখবেন। এখানে একটা অবলিক দেওয়া আছে, অবলিকের পরে আপনারা অবশ্যই অবলিক অ্যান্সার লিখবেন না, একটাই লিখবেন, একাধিক লিখবেন না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার চলেন কানেক্টরের পরে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এটা আসলে ভোকাবুলারি খেলা, এটা সব ওই একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে আপনি আইডিয়া পাবেন শব্দগুলো যদি অর্থ না জানেন সেই ক্ষেত্রে। আর সিনোনিম অ্যান্টোনিম চেষ্টা করবেন দেওয়ার জন্য। কিভাবে লিখবেন, এখন এটার অ্যান্সার তো আসলে এক একটা এক এক রকম, এটার আসলে কোনো টেকনিক না, আপনাকে মুখস্থ রাখতে হবে। যত শব্দ আপনি বেশি পারবেন তত অ্যান্সারটা করতে পারবেন, তবে এই প্যাসেজটা ভালো করে পড়বেন। অনেক সময় প্যাসেজ পড়লেও শব্দের সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। তাই কোশ্চেনটা হচ্ছে এরকম, কোশ্চেন থাকবে, প্যাসেজ থাকবে, আর কোশ্চেনের সাইডে লেখা থাকবে কি করতে হবে, যেমন কম্পিটেন্স, এটার অ্যান্টোনিম করতে হবে। আচ্ছা, এটা অ্যান্সার কিভাবে লিখবেন, অনেকভাবে অ্যান্সার লেখা যায়, তবে আমার কাছে সবচেয়ে কনভিনিয়েন্ট, সবচেয়ে উপযোগী দুইটা অ্যান্সার লেখার সিস্টেমকে ভালো লাগে। একটা হচ্ছে এরকম, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 8 লিখে তারপর হচ্ছে আপনি কোশ্চেনগুলো তুলে দেন হচ্ছে আপনি অ্যান্সারগুলো লিখবেন এর অ্যারো চিহ্ন দিয়ে। এটা হচ্ছে একটা সিস্টেম। আর আরেকটা সিস্টেম হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন, এটা আপনি কোশ্চেন লিখবেন একটা ঘরে, একটা কলামে লিখবেন সিনোনিম অ্যান্টোনিম। এখন যেটার থেকে চাইছে, সিনোনিম চাইলে সিনোনিমের ঘরে অ্যান্সার লেখেন, অ্যান্টোনিম চাইলে অ্যান্টোনিম করে অ্যান্সার লেখেন। তো এই দুইটা পদ্ধতিতে আপনি অ্যান্সার করতে পারেন। এই দুইটাই হচ্ছে অনেকগুলো পদ্ধতির মধ্যে কনভিনিয়েন্ট আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এরপরে কোশ্চেনে চলে যাই, তাহলে এখানে তো আসলে আর বোঝার কিছু নাই। তো এরপরে হচ্ছে আমাদের পাংচুয়েশন। তো পাংচুয়েশনের কোশ্চেনটা এরকম দেখতে হবে। আচ্ছা, এখানে তো অনেক কিছুই সলভ করতে হবে, তো এটার নিয়ম আছে, আমি ভিডিও আছে দেখবেন। আমি অনেক শর্ট করে অনেক নিয়ম বোঝানোর চেষ্টা করেছি, প্রত্যেকটার ভিডিও আমি করে রেখেছি, আপনি ডিসক্রিপশনে চেক করলে ফুল লিঙ্ক মাধ্যমে আপনি কিন্তু সবগুলোই গ্রামার ভালো করে শিখতে পারবেন, একেবারে ডিটেল সহ উদাহরণ দেখে দেখে। আমি তো শর্ট করে, ভিডিওটা অনেক এমনিতেই লম্বা হয়ে গেছে যেহেতু পরীক্ষা আছে। তো আশা করি যে এই ভিডিওটা যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে। তাও আর ডিটেলস থাকলে যদি আপনার প্রয়োজন হয়, আপনি ডেসক্রিপশন থেকে লিঙ্কগুলো থেকে আপনি আরও গ্রামারে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, এটা তাহলে আমরা সহজে সলভ করে ফেলি, এটা কোনো রুলস আমাদের প্রয়োজন নাই। কিছু কিছু জায়গায় থামতে হলে সেখানে কমা দিব, আর শেষ করতে হলে ফুল স্টপ দিব। ইনভার্টেড কমা শর্ট ফর্মের ক্ষেত্রে হয়, আর উক্তির ক্ষেত্রে হ্যাঁ ইনভার্টেড কমা নয়টা অ্যাপোস্ট্রফি হয়। শর্ট ফর্ম যে কোনো কন্ট্রাকশন সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আমরা, এবং পসেসিভের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি কমা লিখি, আর উক্তির ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা দিই। তাহলে এখানে আমরা কি ভুল পাচ্ছি দেখি তো। জেরি নামের নাম বড় হাতের, এটা ঠিক আছে। আই ক্যান চপ সাম উড টুডে, এখানে একটা ফুল স্টপ দরকার ছিল, সেন্টেন্সটা শেষ দেয় নাই, তাহলে এটা একটা ভুল। তারপরে বাট, আচ্ছা সেন্টেন্স শুরু হলে কিন্তু অবশ্যই বড় হাতের হবে। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফেনেজ, আর আই হ্যাভ, দেখেন এখানে কিন্তু আই আছে, তো এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা, এটা কন্ট্রাকশন, অ্যাপোস্ট্রফি কমা ছিল, এটা দেওয়া হয় নাই, এটা ইউজ করতে হবে। বাটের বড় হাতের,
কামিং ফ্রম দ্য অরফানেজ, ঠিক আছে। তারপর হচ্ছে আই এম এ কিন্তু একটা সংক্ষিপ্ত ফর্ম, এটারও অ্যাপোস্ট্রফি কমা হবে, দিতে হবে। তারপর বলছে ইউ বাট ইউ আর স্মল, এখানে দেখেন ইউ কথা বলে কিন্তু একটা প্রশ্ন করছে, ইউ তুমি, তাহলে এখানে একটা এক্সক্লেমেশন অথবা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন। তারপরে এটা দিলে কিন্তু বাট শুরু হয়ে যাবে, আর শুরু হলে বড় হাতের বাট দিবেন। আর ইউ আর এখানে কিন্তু একটা সংক্ষিপ্ত ফর্ম আছে, আলাদা করে আপনাকে একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ইউ এর পরে দেন আর বানাতে হবে এটাকে, হ্যাঁ, ইউ আর স্মল। আচ্ছা, তারপর বলছে সাইজ ডাজেন্ট, এখানে সব ঠিক আছে, ম্যাটার চপিং উড সাম টু বি, এই যে চপিং উড, সাইজ ডাজেন্ট ম্যাটার চপিং উড, গাছ মানে গাছ কাটতে আসলে সাইজ ম্যাটার করে না, তাহলে এখানে ফুল স্টপ হবে উডের পরে, এখানে কথাটা শেষ হয়েছে। তারপর হচ্ছে আবার সামটা তাহলে বড় হাতের এস হয়ে যাবে, সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, এখানে শেষ হয়েছে। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, এখানে কোনো আর ভুল নাই, সব ঠিক আছে। ভেরি ওয়েল, এখানে কিন্তু একটু থামতে হবে। তারপর দেয়ারের পরে এস আছে, এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা হবে, দেয়ার্স দ্য এক্স, এখানে শেষ করতে হবে কথাটা। তারপরে বলছে গো অ্যাহেড, শুরু করতে হবে যেটা বড় হাতের দিয়ে, অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু, এবং দেখো কি করতে হতে পারে। আচ্ছা, এই হচ্ছে আশা করি বুঝতে। এখন এটা অ্যান্সারটা কিভাবে লিখবেন অবশ্যই তো ঠিক করবেন, ঠিক করে পুরোটাই লিখবেন, লিখে আন্ডারলাইন করে দিবেন। কিরকম দেখতে হবে, অনেকটা এরকম দেখতে হবে, হ্যাঁ, যেখানে যেখানে আপনি ঠিক করছেন সেখানে সেখানে আন্ডারলাইন করে দিবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এবার আসেন রাইটিং পার্টটা খুব সহজ। আমি কিভাবে সিস্টেমগুলো দেখাই দিচ্ছি, কারণ একটু ভুলের কারণে আপনার ফুল নাম্বারটা হারাইতে পারেন, অবশ্য 2-3 নাম্বার কেটে দিবে, ফুল নাম্বারটা কাটবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনে বলা হচ্ছে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ ফর সেটিং আপ অ্যান আইসিটি ল্যাব ইন ইয়ার কলেজ, আইসিটি ল্যাব প্রতিষ্ঠা করতে বলছে। আচ্ছা, কিছু ইনফরমেশন দিয়ে দিছে, ইউ আর আঞ্জুম অথবা নাজিম, যে কোনো একটা নাম আপনাকে নিতে হবে। আর আপনি হচ্ছে কোন কলেজের স্টুডেন্ট, বগুড়া গভর্নমেন্ট কলেজ বগুড়া, এখানকার স্টুডেন্ট। তো এই দুটো ইনফরমেশন আপনাকে কাজে লাগাতে হবে অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে। কিভাবে লিখবেন, আপনি লিখবেন হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 10, দেন হচ্ছে আপনি লিখবেন এইভাবে, জুলাই ধরেন কালকে আপনার 3 তারিখে পরীক্ষা, July 2025, প্রিন্সিপালের কাছে লিখতে বলছে কোন কলেজের, বগুড়া গভর্নমেন্ট কলেজ। যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই দিবেন, না উল্লেখ থাকলে আপনি আপনার মতো করে একটা নাম লিখতে পারেন। আমি তো সাজেস্ট করি কোনো নাম লেখার প্রয়োজন নাই, যদি কলেজের নাম উল্লেখ না থাকে আপনি লেখেন হচ্ছে ওয়াই কলেজ, হ্যাঁ, ওয়াই ঠিকানাই নিচে, বগুড়া তো এখানে ঠিকানা, বগুড়ার জায়গায় আপনি ওয়াই লিখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে একটু গ্যাপ দিয়ে লিখবেন সাবজেক্টের ক্ষেত্রে এখানে ছিল রিকোয়েস্ট ফর সেটিং আপ অ্যান আইসিটি ল্যাবরেটরি, রিকোয়েস্টের জায়গায় আপনি লিখতে পারেন অ্যাপ্লিকেশন ফর অথবা প্রেয়ার ফর, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে স্যার লিখবেন একটু গ্যাপ দিয়ে, তারপরে হচ্ছে আপনি লিখবেন পুরো অ্যাপ্লিকেশনটা, উইথ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন ব্যাক টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট অফ ক্লাস 12 সায়েন্স গ্রুপের অফ ইউর স্টিমড ইনস্টিটিউশন, আপনার খুবই স্বনামধন্য একটা প্রতিষ্ঠানের, হ্যাঁ। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে আওয়ার কলেজ ডাজ নট হ্যাভ অ্যান ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ল্যাবরেটরি, আইসিটি ল্যাবরেটরি নাই আমাদের কলেজে। ইন দিস ডিজিটাল এজ, বর্তমানের যুগে, এই ডিজিটাল আধুনিক যুগে আইসিটি স্কিলস, আইসিটির যে দক্ষতাগুলো হ্যাভ বিকাম essential for academic research, project work and future career opportunities, মানে গবেষণা, প্রজেক্টের কাজ এবং ভবিষ্যতের যে পেশা সুযোগ সেগুলোর জন্য খুবই প্রয়োজন এগুলো দক্ষতা। উই ক্যান নট গেইন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারি না ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন, সফটওয়্যারের প্রয়োগের ক্ষেত্রে। উই আর অলসো আনএবল, আমরা অক্ষম টু কমপ্লিট আওয়ার কম্পিউটার বেসড প্রজেক্ট এফেক্টিভলি, আমাদের কম্পিউটার বেসড যে প্রজেক্টগুলো আছে সেটাও সম্পূর্ণ করতে আমরা কিন্তু ব্যর্থ হচ্ছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন কিন্তু 2 পেজে লেখা যায়, শুরুটা অবশ্যই বাম পাশের পেজে করবেন যদি 2 পেজে লেখেন, আর শেষটা ডান পাশে। 2 পেজে লেখাই ভালো, একটু বড় হয় সাধারণত, একটু ফাঁকা করে লেখাই ভালো আর কি। আর তারপর নিচের অংশে আপনি যেটা লিখবেন, আই ফার্মলি বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে জোরালোভাবে, অ্যান আইসিটি ল্যাব উইল গ্রেটলি এনহ্যান্স দ্য লার্নিং এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আপহোল্ড দ্য রেপুটেশন অফ আওয়ার কলেজ, আমি বিশ্বাস করি যে আইসিটি ল্যাব উইল গ্রেটলি এনহ্যান্স, আমাদের বৃদ্ধি করবে লার্নিং এনভায়রনমেন্ট, শেখার পরিবেশটাকে, অ্যাজ ওয়েল অ্যাজ, তাছাড়া আপহোল্ড বজায় রাখবে দ্য রেপুটেশন, সুনামকে অফ আওয়ার কলেজ, আমাদের কলেজের। সো আই মোস্ট রেসপেক্টফুলি রিকোয়েস্ট অফ ইউর কাইন্ড কনসিডারেশন, আপনার হচ্ছে বিবেচনা আমি খুব আশা করছি, সম্মানের সাথে অনুরোধ করছি। মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মাই প্রেয়ার ফর দ্য সেক অফ দ্য স্টুডেন্টস, আমার প্রার্থনা আপনি স্টুডেন্টদের পক্ষ থেকে আমার প্রার্থনা আপনি আশা করছি পূরণ করবেন। দ্য ইনস্টিটিউশন ইটসেলফ, ইনস্টিটিউশন সম্পর্কে, অ্যান্ড টেক এ নেসেসারি স্টেপ, এবং একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। তারপরে একটু ফাঁকা দিয়ে লিখবেন ইয়ার্স অবিডিয়েন্টলি, তারপরে আপনার নাম যে কোনো একটা চুজ করবেন, যেটা ছিল আঞ্জুম আরেকটা, তো আঞ্জুম দিলেন, তারপরে হচ্ছে আপনি ক্লাস দিলেন, সায়েন্স দিলেন, তারপরে হচ্ছে আপনার যেহেতু
যেহেতু আপনাকে ক্লাস দিয়ে দিয়েছে সায়েন্স গ্রুপের, এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি কলেজ নাম দিবেন অথবা লিখবেন অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট কলেজ বগুড়া। আচ্ছা, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস লিখলেও পারেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন। এটা এক পেজে লিখলে এরকম আসবে, আর 2 পেজে তো ওইভাবেই আসবে আগের মতোই। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, এবার চলে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন আসছে এখানে, সেটাতে 15 নম্বর। এটা আমরা কতটুকু লিখবো? 200 ওয়ার্ড বলছে। 200 ওয়ার্ডে সাধারণত এটা ডিপেন্ড, 250 ওয়ার্ডও হয়ে যায়, আবার 220-এর মধ্যেও হয়ে যায়, সমস্যা নেই, কিন্তু 200 ওয়ার্ডে কম লেখা যাবে না। এখন অনেকের প্রশ্ন থাকে, স্যার কয় পৃষ্ঠা লিখবো? আচ্ছা, আসলে পৃষ্ঠাটা হচ্ছে আপনার লেখার উপরে। আপনার এক পেজে যদি 100 ওয়ার্ড এটে যায়, তাহলে তো আপনার 2.5 পেজে, মানে 2 পেজেই 200 ওয়ার্ড চলে আসবে, আর 250 লিখতে চাইলে 2.5 পেজ। তার মানে আপনার 100 ওয়ার্ড যদি এক পেজে চলে আসে, তাহলে কিন্তু আপনার 2.5 পেজ। কিন্তু আমি যেটা মনে করি, অ্যাভারেজ মানুষের, মানে প্রত্যেকেরই এক পেজে ওয়ার্ড হয় বোর্ডের খাতাতে, কারো হয় 60টা, কারো হয় 80টা। 60 এবং 80-র মাঝখানেই সবার হয়। তাহলে আমি যদি ধরে নিই যে 65 থেকে 70টা সবারই হয়, হ্যাঁ, কম বেশি হতে পারে, তাহলে যদি আমি 200টা ওয়ার্ড ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 3 পেজ লাগবে, 3 সাথে 210 ওয়ার্ড। তাহলে 3.5 পেজ যদি আপনি একটা প্যারাগ্রাফ লেখেন, তাহলে আশা করি আপনি সেফ পজিশনে থাকবেন। হ্যাঁ, 3.5 থেকে 4 পেজ। আচ্ছা, এখন এটাকে কিভাবে সাজাবেন পরীক্ষার খাতায়? এখানে ইনভার্টেড কমা যেটা আছে না, যদি এইভাবে ইনভার্টেড কমার ভিতরে কোনো টাইটেল থাকে, এখানে যেভাবে লেখা আছে আপনি আপনার খাতায় ওইভাবে লিখবেন। তবে একটু অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 11 লিখে একটু বড় করার চেষ্টা করবেন, মানে টাইটেলটা একটু বড় ফন্টে। আর চেষ্টা করবেন যে অবশ্যই প্রতিটা রাইটিং পার্টি খাতার শুরু থেকে শুরু করবেন। হ্যাঁ, মার্জিন একবার শুরু থেকে, মাঝখান থেকে না। তারপর হচ্ছে আপনি আপনার প্যারাগ্রাফটা লিখবেন। আচ্ছা, প্যারাগ্রাফটা যত পেজে হোক লেখেন, 3.5 থেকে 4, এটা সেফ। আচ্ছা, এরপর হচ্ছে 12 নম্বর হচ্ছে সাইবার বুলিং আসছে। সাইবার বুলিং ও 200 ওয়ার্ডে লিখতে বলছে, কজ এন্ড ইফেক্টসের মাধ্যমে। তো আপনি অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 12 লিখে সাইবার বুলিং একটু বড় ফন্টের টাইটেল দিবেন। তারপর হচ্ছে আপনি প্যারাগ্রাফটা লিখবেন। সেম প্রসেস, 3.5 থেকে 4 পেজ হতে পারে অ্যাভারেজে। 3 পেজও অনেক সময় হয়ে যায়, আবার অনেক সময় 2.5 পেজও হয়ে যায়। যাই হোক, 2.5 পেজে কারোরই হওয়া উচিত না, কারণ হচ্ছে বোর্ডের খাতা একটু ফাঁকা করে লেখাই ভালো। তো 3.5 থেকে 4 পেজে স্ট্যান্ডার্ড আমি মনে করি। আচ্ছা, তাহলে মোটামুটি সব পুরো গ্রামার এবং রাইটিং পার্ট কিভাবে লিখতে হবে, টেকনিক, টিপস সবগুলো আমি ক্লিয়ার করে বলেছি। গ্রামারের প্রত্যেকটা গ্রামারের ক্লাস ডিটেলস আকারে আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি এটা একটু ভিডিওটা লং হয়ে গেছে, কিন্তু আমি আশা করি এই একটা ভিডিওতে আপনাদের পুরো প্রিপারেশন আবার ফুল হয়ে গেল। ভালো লাগলে লাইক করতে পারেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, পরীক্ষার জন্য অনেক হেল্প হবে। 1 ঘন্টা ভিডিও আপনার তার জন্য খুবই হেল্পফুল হবে। আপনাকে ধন্যবাদও জানাতে পারি এর জন্য। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বেস্ট উইশেস ফর ইউর এক্সাম। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার এন্ড লাইক করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।